সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 902তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ছেলে মোহাম্মদ মেজবার জীবনের চরম আধ্যাত্মিক টাইপের এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে এই হুজুরকে বিয়ে করলেই যাবেন জান্নাতে। গল্পটা শোনার পরে যদি বিশ্বাস করেন বন্ধুগণ, আমার শরীরের আমি এতটাই অবাক হয়ে গেলাম যে আমি আসলে মনে হলো যেন আমি ভ্যানিশ হয়ে যাচ্ছি। ঠিক এরকম একটা অবস্থা। কিছুদিন আগে বক্তা অধিকারে কিছু লোকজনকে ধরলো, একদম দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা। এরা নাকি কাবাগড় থেকে কাবাঘরের বিভিন্ন জিনিসপত্র এনে অনলাইনে বিক্রি করে, মক্কা শরীফের জিনিসপত্র এনে সরাসরি ওখান থেকে অনলাইনে বিক্রি করে, কিন্তু ধরার পর দেখা গেলো যে সম্পূর্ণ ভুয়া। তা আমি সে কোম্পানির নাম বলতে চাই না, আমি শুধু এইটুকুনি বলতে চাই যে বর্তমানে দুনিয়াতে আপনি যদি ধর্মের ব্যবসা করেন বন্ধু, দুনিয়াটা হয়ে যাবে আপনার জন্য জান্নাত, হয়ে যাবেন কোটিপতি। আর যদি সত্যিকারের ধর্ম আপনি পালন করেন, ধর্মের কথা বলেন, তাহলে দুনিয়াটা হয়ে যাবে আপনার জন্য জাহান্নাম। আপনি থাকবেন হয় কবরে, না হয় জেলখানায়। বিশ্বাস হচ্ছে না তো? আপনি আমার সিলেটের ভাই মেজবার জীবনের গল্পটা শুনেন, তাজ্জব হয়ে যাবেন। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে মেজবাহ রহমানকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মেজবাহ রহমান, আমার বাড়ি সিলেট। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছে, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ কাকা পুপি। এছাড়া আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার বড় একটা বোন। আমরা টোটাল এক ভাই এক বোন। আমাদের পরিবারটা সিলেট শহর ঘেঁষে কোনো এক ছোট্ট গ্রামে এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কানাডা প্রবাসী। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা ইউরোপে থাকে, এবং ইউরোপ থেকে আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার বাবা কানাডায় চলে যায়, এবং কানাডায় গিয়ে আমার বাবা যথেষ্ট ভালো আছে। কানাডায় আমার বাবার কাগজপত্র সব কিছুই আছে। সেখানে আমার আব্বা খুবই নাম করা একজন ব্যক্তি। বাবা যদিও চেয়েছিল আমাকে আর আমার বড় বোন আর মাকে কানাডা নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমার দাদা দাদি কাকা পুপিরা এটা কোনোভাবেই মানতেছে না। আমার দাদা দাদির কথা হচ্ছে তারা কখনোই আমাকে, আমার বোনকে এবং আমার মাকে বিদেশে যাওয়ার জন্য দেবে না। অতি ইমোশনাল হয়ে তারা আমাদেরকে দেয়নি, এবং আমার বাবাও আমাদেরকে কানাডা নিয়ে যেতে পারেনি। দীর্ঘ বৎসর বাবা কানাডায় থাকে, এবং কানাডায় থাকার পরে বাবা আমার মাকে আমাদেরকে এত বেশি মিস করে যে আমাদের ছাড়া বাবা কানাডায় পড়ে থাকতে পারতেছিল না। এক পর্যায়ে বাধ্য হয়ে আমার বাবা কানাডা থেকে একেবারে গ্রামে চলে আসে। গ্রামে এসে কয়েকটা বছর খুব ভালোভাবেই কাটাচ্ছিল, ব্যবসা বাণিজ্য এটা ওইটা অনেক কিছুই করতেছিল। এরকম করতে করতে আমার আব্বার অবস্থা দিনে দিনে গ্রামে আরও খারাপ হয়ে যাচ্ছিল। একটা পর্যায়ে প্রায় 3 বছর গ্রামে থাকার পরে আমার বাবা পুনরায় আবারও কানাডায় ব্যাক করে। এরপর থেকে বাবা পরিপূর্ণভাবে কানাডায় থাকে। কিন্তু বুঝলাম না, নেক্সট বার যখন বাবা কানাডাতে গিয়েছিল, এরপরে কেমন জানি বাবা একটু পরিবর্তন হয়ে গেল। আমাদের সাথে খুব আগের মতো কথা বলে না। আমার কাকা পুপির সাথেও, আমার দাদা দাদির সাথেও আগের মতো খুব বেশি একটা সম্পর্ক নাই। শুনেছিলাম লোকমুখে যে আমার বাবা যে 3 বছর গ্রামে ছিল, এবং 3 বছর গ্রামে থাকা অবস্থা আমার বাবা চরম বাস্তবতার সম্মুখীন হয়েছে। যে পরিবারকে আমার বাবা কোটি কোটি টাকা দিয়েছে, সেই পরিবারের কাছে আমার বাবা সুখ শান্তি পায়নি। আমার দাদা দাদি ওই 3টা বছরে আমার বাবার সাথে জায়গা সম্পত্তি নিয়ে অনেক ঝামেলা করেছে, এবং আমার মাও আমার বাবাকে মানসিকভাবে শান্তি দেয়নি। সর্বোপরি আমার বাবা মনে কষ্ট নিয়েই 3 বছর পরে পুনরায় আবারও কানাডায় ব্যাক করে, এবং কানাডায় ব্যাক করার পরে শুধু ওই কষ্টগুলো বুকে স্থাপন করে বাবা আমাদের সাথে আগের মতো করে আর কথা বলতো না। কেমন জানি বাবার মনের ভিতর একটা অজানা চাপা কষ্ট লুকিয়ে থাকতো। কিন্তু টাকা পয়সা আমাদেরকে ভরপুর দিত, টাকা পয়সা দিত, আমাদের সাথে কথা খুব বেশি একটা না বললেও আমাদের খোঁজ খবর অন্যের মাধ্যমে হলেও নিত। এমন করে আমার দিনগুলো কাটতে থাকে। একটা পর্যায়ে আমি তখন এসএসসি পাস করি। আমাদের এলাকারই একটা স্কুল থেকে এসএসসি পাস করি, এবং আমাদের এলাকায় কলেজ আছে। দেন আমি তখন ওই কলেজে ভর্তি হই। কলেজে ভর্তি হওয়ার পরে আমার আম্মা চিন্তা ভাবনা করলো যে আমাকে কলেজে পড়াশোনা করাবে না, এখানকার কলেজে। আর ওই সময় আমার বড়াপু দেশের বাইরে যাওয়ার জন্য ট্রাই করতেছে, পড়াশোনার উদ্দেশ্যে দেশের বাইরে চলে যাবে। কিন্তু দেখা গেল যে আমার বাবা আমার বড়াপুকে কানাডাতে নিতে রাজি নাই। যদি আমার বড় বোন কানাডাতে যেতে চাচ্ছিল, কিন্তু আমার বাবা বলে যে না, তিনি কানাডাতে নেবে না, কানাডা যেতে রাজি, কানাডাতে আমার বোনকে নিতে আমার আবার রাজি না।
এবং কেন এটাতে আমার আব্বা রাজি না এটা আমরা কোনো কিছুই বুঝতেছি না। যাই হোক, আমার বড় আপু তখন বিভিন্ন দেশের জন্য ট্রাই করতেছে এবং আমি তখন সবেমাত্র এসএসসি পাস করেছি। এসএসসি পাস করার পরে এলাকার কলেজে ভর্তি হয়েছি, কিন্তু আমার আম্মা আমাকে এলাকার কলেজে পড়াশোনা করতে দেয়নি। সিলেটে হোস্টেলে রেখে আমার আম্মা আমাকে একটা কলেজে ভর্তি করে, খুবই নাম করা একটা কলেজ। আমি তখন সিলেটের ওই নামি দামি কলেজে ভর্তি হই এবং কলেজে ভর্তি হওয়ার 8 মাসের মাথায় আমার বরাপুর ফ্রান্সের ভিসা লেগে যায়। আমার বরাপুর স্টাডি করার জন্য ফ্রান্সে চলে যায় এবং বাংলাদেশ থেকে সরাসরি আপু তখন ফ্রান্সে যাবে। এটা নিয়ে মোটামুটি সবাই অনেক খুশি। বাট আমার বাবা ওই যে 3 বছর পরে দেশ থেকে ফিরে যাওয়ার পরে বাবার অবস্থা যেরকম হলো ঠিক সেরকমই আছে। কারোর সাথে খুব বেশি একটা কথা বলে না, নিজের মাঝে কষ্ট লুকিয়ে রাখে, কেমন জানি একটা অন্য স্বভাবী মানুষ হয়ে গেছে। যাই হোক, বরাপু ফ্রান্সে যাচ্ছে, এটা নিয়ে আমার আব্বুর তেমন কোনো মাথা ব্যথা নেই, আব্বু তেমন কিছুই বললো না। যাই হোক, আমার বড় বোন তখন ফ্রান্সে চলে গেল এবং ফ্রান্সে গিয়ে সেখানে সেই স্টুডেন্ট ভিসায় গেল, ওখানে পড়াশোনা করবে, ওরকম একটা অবস্থা। আর এদিক দিয়ে আমি খুব ভালোভাবেই আছি, কলেজের মধ্যে পড়াশোনা করতেছি, বন্ধুবান্ধব মিলিয়ে অনেক সময়গুলো খুব মধুরে কাটতেছে। এরকম করতে করতে আমি তখন ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিই। ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে আমি তখন গ্রামে আসি, এদিকে একটু গ্যাপ ছিল, গ্যাপে গ্রামে আসি। তো গ্রামে ঘোরাফেরা করার জন্য আসি, বন্ধুবান্ধবের সাথে অনেক মজা মাস্তি করতেছি। এরকম করতে করতে আমাদের এলাকাতে একটা এলাকাতেই বলতে আমাদের পাশের এলাকাতেই হচ্ছে একটা বাড়ি আছে, সেই বাড়িতে অনেক বড় একটা লিচু গাছ আছে, একটা না প্রায় বেশ কয়েকটা লিচু গাছ আছে। তো সন্ধ্যার সময় বন্ধুবান্ধব সবাই মিলে একসাথে বসলে যেরকম একটা শয়তানি বুদ্ধি মাথায় আসে না, আরও পোলাপাইন ছিল, কিছু জুনিয়র কিছু সিনিয়র, এরকম বড় ভাইটাই আমরা জুনিয়ররা মিলে প্রায় 8-10 জনের মতো ওখানে বসে আছি। বাট আমার একটু স্বাস্থ্য ভালো ছিল, আমার স্বাস্থ্য মোটামুটি একটু ভালো ছিল, এই জন্য আমি একটু অন্যরকম ছিলাম আর কি। তো যাই হোক, সেখানে বসে থাকার পর সবাই মিলে হঠাৎ করে পরিকল্পনা করতেছে যে চাঁদটাও ভালো ছিল, চাঁদ জলমল করতেছিল, বলেছে চল আজকে কিছু একটা খাবো। দেন আমি বলতেছি যে না রে ভাই, আমি চুরিদারি করতে পারবো না, এটা আমাকে দিয়ে হবে না, আমি করবো না। তা সবাই বলতে, আরে বেটা তুই কি একা করবি নাকি, আমরা তো সবাই মিলেই করব, চল কোথাও গিয়ে আজকে কিছু একটা খাবো। প্রথমে তারা পরিকল্পনা করলো যে মুরগি চুরি করবে অথবা হাঁস চুরি করবে। যেহেতু আমাদের এটা গ্রামের মধ্যে সবাই হাঁস কিন্তু বাইরেই রাখে, বাইরে হাঁসের জন্য একটা এক্সট্রা ঘর বানানো থাকে, সেই ঘরে হাঁস রাখে। তো ভাবলো ওখান থেকে হাঁস চুরি করবে, হাঁস চুরি করে হাঁস খাবে। আমি বললাম যে না রে ভাই, আমি হাঁস টাস খেতে পারবো না এবং আমার দ্বারা এটা সম্ভব না, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি চুরি করবো না। তো সবাই মিলে তখন আমার খুব বকাবাধ্য করতেছে, এটা কোনো কথা হইলো, আমরা সবাই মিলে যাব, তুই যাবি না। এমন করতে করতে হঠাৎ করে একজনের সিদ্ধান্ত নিল হাঁস জবাই করব, হাঁস ধরবো, জবাই করব, রান্না করব, এটা অনেক ঝামেলা, আমরা এরকম কিছু একটা জিনিস খাই যেটা তদনগত এনেই খাওয়া যাবে। সেই সময় আমাদের এক ফ্রেন্ড সাইফুল হঠাৎ করে বলে বসে যে অমুক বাড়িতে, বলে সাজেদাদের বাড়িতে লিচু বাগান আছে, আমরা ওই বাগানে যাই এবং সেখান থেকে লিচু খাবো, এটাই সবচেয়ে মজা, একদম বেশি করে লিচু নিয়ে আসবো, দেন এখানে বসে সবাই মিলে লিচু খাবো। আমি তখন বললাম যে হ্যাঁ, এই আইডিয়াটা মোটামুটি মেনে নেওয়া যায়, কারণ চুরি করে হাঁস ধরে এনে তারপর রান্না করা এটা খুব ঝামেলার একটা বিষয়, এই ঝামেলার মধ্যে যেতে চাই না। তাই সবাই মিলে বললো যে ঠিক আছে, তাহলে চল লিচু বাগানের দিকে যাই। তো পোলাপাইনও ছিল মোটামুটি অনেকেই, ভাবলাম যে আরেকটু রাত হোক, আরেকটু রাত হলে তারপরে যাব। রাত 11টার দিকে তখন সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে চল এবার হাঁটি হাঁটি পাপা করে লিচু বাগানের দিকে যাই। কিন্তু লিচু বাগান ওরা বলেছিল, কিন্তু ওখানে যাওয়ার পর যেটা দেখলাম যে আসলে লিচু বাগান না, এটা বাড়ির মধ্যে 2-3টে লিচু গাছ আছে, একটা বাড়ির ভিতরে 2-3টে লিচু গাছ। আমাকে তখন বলতে আসছে যে মেজবা তুই যা। আমি বললাম যে ভাই দেখ, আমি জীবনেও চুরিদারি করি নি, আর আমি ঢুকতে পারবো না। ওরা সবাই আমারে বলতেছে তুই যেহেতু কখনোই চুরিদারি করিস নাই, তবে তুই ঢুকবি, তোকে ঢুকেই লাগবে। আমাকে ভিতরে ঢুকানোর জন্য ওরা একেবারে উঠে পড়ে লাগছে। আমি শত চেষ্টা করেও ওদের হাত থেকে রক্ষা পেলাম না, আমাকে তখন ভিতরে ঢুকে লাগলো। একটা পর্যায়ে ভিতরে ঢুকে গেলাম এবং ভিতরে ঢুকে চুরি করার সমস্ত রকম প্রস্তুতি নিচ্ছিলাম। ওরা সবাই গাছে উঠছে, আমি গাছে উঠলাম না, আমার গাছে উঠতে ভয় লাগতেছে, আমি গাছে উঠলাম না। 5 জন গাছে উঠলো আর বাকি 4 জন তখন নিচে দাঁড়িয়েছিল, এমন একটা পরিস্থিতি। আর বাইরেও কয়েকজন আছে। তা এরকম করে ওরা গাছে উঠছে, গাছে উঠে উঠে লিচু বাড়তেছে, লিচু আমাদেরকে দিচ্ছে, আমরা নিচ্ছি। এমন করতে করতে হঠাৎ করে ওদের বাড়ির মধ্যে একটা কুকুর আছে, এই কুকুরটা তখন দেখে ফেলছে এবং কুকুরটা দেখে কুকুরটা ঘেউ 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 করে ডাকতে শুরু করছে। সবাই যে যার মতো করে দৌড় দিছে। তো আমার একটু স্বাস্থ্য মোটা ছিল, আমি তখন কী করলাম, আমার দৌড় দিতে পারি নাই। দৌড় দিতে না পেরে আমি তখন ওই যে ঘরের পাশেই একটা জায়গা ছিল একটু জাপসার মতো, ওইখানে গিয়ে দাঁড়াইছিলাম। দাঁড়ায় থাকা অবস্থা দেখলাম যে ঘর থেকে 2-3 জন বেরোলো এবং বাড়ির আশেপাশে থেকে মানুষ বেরোলো। এরই মাঝে দেওয়ালের উপর দিয়ে আমার যে দুইটা কয়েকটা বন্ধু ছিল গাছে এবং মাটিতে, তারা সবাই মিলে দেওয়ালের উপর দিয়ে কোনোভাবে উঠে চলে গেছে। আমি কিন্তু দেওয়ালের উপর দিয়ে যেতে পারবো না, কারণ আমার তো স্বাস্থ্য ভালো, আমি এখানে উঠতে পারবো না। আমি তখন দৌড় দিয়ে ওদের যে রান্না করা ঘর ছিল, রান্নাঘরের ভিতরে ঢুকে গেলাম, যেহেতু মানুষ চারপাশ থেকে বেরোচ্ছে। রান্নাঘরের ভিতরে ঢুকে গেলাম। এখন ভাই রান্নাঘরের ভিতরে ঢুকে যাওয়ার পরে আমি দেখতেছি
রান্নাঘরের ভিতরে ঢোকা মাত্রই 4টা কুকুরের বাচ্চা, এবং এই বাচ্চাগুলো হয়েছে যে খুব বেশি দিন হয় নাই, এরকম 4টা কুকুরের বাচ্চা একটা জায়গার ভিতরে, মানে ওই রান্নাঘরের ভিতরে। এটা দেখার পরে তখন সবাই মিলে কিন্তু উঠানের মধ্যে, মানে উঠানের মধ্যে চোর খুঁজতেছে, চোর কোথায় গেল, কীভাবে আসলো, লিচু চুরি করার জন্য আসলো, এই নিয়ে সমালোচনা করতেছে গ্রামের প্রায় সব মানুষ, 8-10টা মানুষ ওই জায়গার ভিতরে। আমার বন্ধুবান্ধবরা তখন কোথায় চলে গেছে আমি জানি না, মানে আমি তখন এতটাই বিভাগে পড়ে গেছি যে আমি কী করব বুঝতে পারতেছিলাম না, মানে মাথায় কোনো কিছু আসতেছিল না। তো আমাদের ওই বন্ধুদের ভিতরে আরেকজন বন্ধু আছে, ওনার নাম হচ্ছে শামসুদ্দিন ভাই। উনি আবার আমাদের থেকে একটু সিনিয়র, কিন্তু এই বেটা 24 ঘন্টা ফোনে কথা বলে, এবং সবার মুখে শুনতাম যে উনি নাকি ফোনে কথা বলে ওনার টাকা পয়সা সব কোন মেয়েকে দিয়ে দেয়, এমন একটা অবস্থা। তো শামসুদ্দিন ভাইও কিন্তু আমার সাথে ছিল নিচে, বাট উনিও তখন দৌড়ে চলে গেছে। তা এবার আমি চিন্তা করতেছি আমি কি করব। এখন আমি যে ঘরের মধ্যে আছি এটা হচ্ছে রসাই ঘর, মানে পাকঘর। পাকঘরে যে কুকুরের বাচ্চাগুলো আছে, কুকুর যেহেতু আমাদেরকে দৌড়াইলো, কুকুর কিন্তু দৌড়াদৌড়ি শেষ করে তার রসাই ঘরে সে ঢুকবে, পাকঘরে ঢুকবে তার বাচ্চার কাছে, এবং কুকুর এসে যদি তার বাচ্চার কাছে আমার দেখে, কুকুর হয় আমাকে কামড়াবে, আর না হয় এত টাকাটা কি করবে যে 4-5 থেকে মানুষ এসে আমাকে ধরে ফেলবে। আমি তখন খুব টেনশনে পড়ে গেছি, হায় আল্লাহ আমি এখন কি করব। না পারতেছি ঘর থেকে বের হয়ে যেতে, কারণ বের হইলে না উঠানের মধ্যে সবাই আছে, ওইখানে আমাকে ধরে ফেলবে। আর না পারতেছি ঘরের মধ্যে থাকতে, কারণ ঘরের মধ্যে থাকলে একটু পরে কুকুর ঘরে ঢুকবে, এবং ঢুকার পরে তার বাচ্চার সাথে আমাকে দেখলে তো আমার অস্তিত্ব রাখবে না। হঠাৎ করে দেখলাম যে তাদের ওই মানে রসাই ঘরের সাথে পাকঘরের সাথে কিচেনের সাথে যে বড় একটা ঘর আছে, ওই ঘরের দরজাটা খোলা, এবং ওই ঘরের যা কয়েকজন মানুষ সবাই তখন উঠানে। আমি তখন দৌড়ে ঘরের ভিতরে ঢুকে গেলাম, কারণ জীবন বাঁচানোর জন্য ঘরের ভিতরে ঢুকলাম। প্ল্যানিং হলো ঘরের ভিতরে ঢুকে আমি তখন তাদের মধ্যে রুমে চলে গেলাম, দেখলাম যে ঘরে কেউ নেই। মধ্যে রুমে একটা খাট ছিল, আমি তখন খাটের নিচে ঢুকে গেলাম। খাটের নিচে ঢুকে আল্লাহ করতেছি যে তখন কিন্তু মানে আমার ভিতরে আমি না, আমার পুরো শরীর ঘামায় গেছে। আমি তো একটু মোটা ছিলাম, খাটের নিচে ঢুকতে আমার খুব কষ্ট হয়েছে। খাটের নিচে ঢুকে গণমতে আল্লাহ ডাকতেছি যে আল্লাহ আমি এখন কী করব। কারণ আমি তখন তো মানে লিচু বাগানে যদি ধরা খাইতাম তাহলে আমি লিচু চুরি করতেছি, লিচু চুরি করার জন্য আসছি। যদি পাকঘরে ধরা খাইতাম তাহলে মনে করতো যে চেষ্টা চোর, হয়তো রান্না বান্না করা খাবার খাওয়ার জন্য আসছি। এখন যেহেতু আমি ঘরের ভিতরে ঢুকে অলরেডি খাটের নিচে ঢুকে গেছি, তাহলে আমি প্রফেশনাল চোর, এটা মনে করে আমাকে মেরেই ফেলবে। আর আমাদের এলাকাতে আমাদের নিজস্ব একটা অনেক সম্মান আছে, আমার বাপদাদার অনেক বড় সম্মান আছে, তার অনেক সম্মানিত ব্যক্তি। এখন এরকম পরিস্থিতির মধ্যে যদি আমি ধরা পড়ি, তা আমার এলাকার মান সম্মান তো থাকবে না, বাড়ির মান সম্মান থাকবে না, আমাদের বংশ নির্বংশ হয়ে যাবে। আল্লাহ ডাকতেছি, আল্লাহ তুমি আমার কোনো মতো এখান থেকে বের করার একটা ব্যবস্থা করো। পরে চিন্তা করলাম ওরা ঘরে এসে তো সবাই ঘুমিয়ে যাবে, যখন ঘরে এসে সবাই ঘুমিয়ে যাবে আমি এই ফাঁকে দরজা খুলে বেরিয়ে যাব। এরকম একটা প্ল্যানিং করে আমি তখন এই খাটের নিচেই বসে আছি। আমার কাছে কিন্তু কোনো মোবাইল ফোন টোন নাই, আমার ফোনে চার্জ ছিল না বলে ফোন আমি চার্জ দিয়ে বাসায় রেখে তারপরে আসছি। কাউকে যে ফোন করে আমি বলবো যে আমি খাটের নিচে লুকিয়ে এসে আমার নিয়ে যা, এমন একটা অবস্থাও কিন্তু নাই। অ্যান্ড ভয়ে ভয়ে তখন দেখলাম যে যে যার মতো করে যার ঘরের দিকে চলে আছে, মানে উঠানের ভিতরে মানুষের কথাবার্তা কম শোনা আছে। একটা পর্যায়ে আমি যে রুমে আছি ওই রুমে সাজেদা নামের যে মেয়েটা, মানে যাদের বাড়ি এই মেয়েটা আসছে। আমি তো খাটের নিচ থেকে সবই দেখতেছি, মেয়েটা এসে দরজা লাগাই দিল, মানে তার রুম থেকে পাশের রুমেও যাওয়া যায়, আবার ডিরেক্টলি বাইরেও যাওয়া যায়। তো সে পাশের রুমের দরজাটাও লাগাইলো, এবং ডিরেক্টলি বাইরে যাওয়ার যে মানে দরজাটা ওইটাও লাগাই দিল। লাগাই দিয়ে সে খাটের উপরে আসছে, এসে সে এখানে বসে আছে, অনেকক্ষণ ধরে বসে আছে। আমার ভিতর তো তখন আমি করবোটা কি বুঝতে পারতেছি না। ঠিক ওই সময় ওই মোবাইল ফোনটা বের করে কাকে জানি ফোন করলো, আমি তখন খাটের নিচে ফোন করে ফোনের কথায় বুঝতে পারলাম যে কোনো একটা মেয়েরে ফোন করছে। ওই মেয়ের সাথে কথাবার্তা বলতেছে, এবং কথাবার্তা বলতেছে ওই মেয়ে বলতেছে যে তোর বয়ফ্রেন্ডরে কল দে, যেহেতু ঘুম ভাঙছে তোর বয়ফ্রেন্ডের সাথে কথা বলে একটু সময় কাটা, এরকম করে বলতেছে। তো বলতেছে আমার বয়ফ্রেন্ড তো মক্কল, মানে এরকমভাবেই সে তার কাজিনের সাথে নাকি কার সাথে ঢাকায় কথা বলতেছে। ওইটুকু বুঝলাম যে তুই এখন বাসায় ঢাকায়, এরকম করে জিজ্ঞেস করলো। তো এক পর্যায়ে সে বলতেছে যে আমার মক্কেলটা তো অনেক বলদ, কালকে ওরে পটাইয়া আরও কিছু টাকা নিব, টাকা নিয়ে তোর জন্য একটা গিফট কিনে পাঠাবো। এরকম করে খুব দুজনের রসের কথা বলতেছে। মানে বুঝতে পারলাম যে কোনো একটা মক্কেল তারা পটাইছে, এবং ওই মক্কেলের সাথে কথা বলতেছে। এমন করতে করতে মেয়েটা কী করলো, ওখানকার লাইনটা কেটে দিল, মানে ঢাকায় যার সাথে কথা বলতেছিল তার লাইনটা কাটলো। এবং তার লাইনটা কাটার পরে তার যে মক্কেল ছিল, মানে সাজেদা যে মক্কেল ধরছে, ওই মক্কেলটা তখন কল দিল ওই বলদরে। কল দেওয়ার পরে ও তখন ওই বলদে মনে হয় কলটা রিসিভ করছে। ও তখন বলে মানে লাউড স্পিকার দিয়ে সাউন্ডটা কমিয়ে কথা বলতেছে। তো লাউড স্পিকার দিয়ে যখন সাউন্ড কমাইয়া কানের কাছে মোবাইল রেখে কথা বলতেছে, আমি যেহেতু খাটের নিচে আমি কথাগুলি স্পষ্ট শুনতেছি। তখন আর আমার শুনতে বাকি ছিল না, বুঝতে বাকি ছিল না ও যার সাথে কথা বলতেছে ওই আমাদের ফ্রেন্ড শামসুদ্দিন ভাই।
যিনি 24 ঘন্টা ফোনে কথা বলে, এলাকাতে আসার পরে সবাই বলে শামসুদ্দিন ভাই পাগল হয়ে গেছে, জমি টমি বিক্রি করে নাকি কোন মেরে টাকা দিয়ে দেয় এবং টাকা পয়সা সব নষ্ট করতেছে। উনি আবার একজন রাজনীতিবিদও বটে, রাজনীতি করে। তো মানে একটু হয় না যে একটু রাজনীতি করা, টাকা পয়সাওয়ালা বেশি লোক, একটু হাবাগোবা টাইপের, এরকম একটু হাবাগোবা টাইপের লোক। আমি তখন বুঝতেছি যে সাজেদা কথা বলতেছে শামসুদ্দিন ভাইয়ের সাথে, শামসুদ্দিন ভাইয়ের সাথেও কথা বলতেছে এবং কী কথা বলতেছে। শামসুদ্দিন ভাই কিন্তু আমাদের সাথেই ছিল, চুরি আমাদের সাথেই ছিল। এরপরে শামসুদ্দিন ভাই ওনার সাথে খুব সুন্দর করে কথা বলতেছে। অনেকক্ষণ পরে আমি তখন কী করলাম, দেখলাম যে মেয়েটা কথা বলছে প্রায় 1 ঘন্টার মতো কথা বললে, তখন লাইনটা কেটে ও ঘুমিয়ে গেছে। আস্তে আস্তে দেখলাম যে চারদিক মোটামুটি নীরব হয়েছে। নীরব হওয়ার পর আমি তখন আস্তে আস্তে করে খাটের ওই ভিতর থেকে আস্তে আস্তে বের হয়ে খুব কষ্ট করে দরজা খুলে আল্লাহকে ডাকতে ডাকতে কোনোরকম দরজা খুলে বেরিয়ে আসছি। এবং আসার পর দেখলাম আশেপাশে কুকুরটা আসছে কিনা, কুকুরটাও নাই, যেহেতু বাচ্চা আছে কুকুর বাচ্চার কাছে চলে গেছে। আমি তখন সেফলি ওখান থেকে বেরিয়ে বাড়ির দিকে মানে ওদের মেন গেট খুলে ওখান থেকে বেরিয়ে চলে আসছি। আমি যে সাজেদা রুমে দরজা খুলছি, দরজাও কিন্তু লাগাই নেই, এভাবে বেরিয়ে চলে আসছি। আইসা রুমের মধ্যে ঘুমিয়ে গেছি। মানে তখন আর আমার ভিতর আমি নাই, শুয়ে আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি। এবার সকালবেলা ঘুম থেকে উঠি, লোকমার পথে শুনি সাজেদাদের ঘরে চোর ঢুকছে রাতের বেলায়, কিন্তু চোর ঢুকার পরে কোনো মালামাল নিল না, ঘরের দরজাগুলো চোর আবার বেরিয়ে গেছে এবং রাতের বেলায় তাদের বাড়িতে আবার লিচু চুরি হয়েছে। এই নিয়ে অনেক জল্পনা কল্পনা লোকের মাধ্যমে কথাবার্তা। বিকেলবেলা আমি তখন সব বন্ধুদের সাথে আবারও আড্ডা দেওয়ার জন্য মাঠে গেলাম। শামসুদ্দিন ভাই, তারপরে আরও যে বন্ধুবান্ধব আছে সবাই মিলে তখন ওইখানে আসছে। আসার পরে আমি তখন কালকে পোলাবেন্ডে জিজ্ঞেস করতেছি, আচ্ছা তোরা কি কেউ আমারে খুঁজিস নাই? আমার যে এরকম একটা বিপদে রেখে তোরা সবাই চলে আসলি, আমি তোদের কেমন বন্ধু? সবাই আমাকে বলতেছে, আরে বেটা তোরে অনেকবার কল করছিলাম কিন্তু তোর নাম্বার বন্ধ। আমরা তো ভাবলাম যে যদি চোর ধরা খায় তাহলে তো তোরা মারবে বা চোর ধরা খাইছে এরকম শব্দ শুনতে পাবো, আমরা কিন্তু আশেপাশেই ছিলাম, বাট তোরে ধরতেও পারে নাই, হঠাৎ করে তুই কীভাবে হাওয়া হয়ে গেলি? আমি তখন বললাম, আমি হাওয়া হই না রে বন্ধু, আমি সাপের কামড় থেকে বাঁচার জন্য কুমিরের পেটে চলে গেছিলাম। পরে সবাই আমারে বলতেছে কী হয়েছে বলতো? আমি বললাম আমার কথা পরে, আগে বল কালকে ওইখান থেকে চুরি করে আসার পরে আমি তো ওইখানেই ছিলাম, তোরা তো সবাই চলে আসলি, শামসুদ্দিন ভাই তখন কী করছে? বলে, আরে হারামির কথা বলিস না, উনি আমাদের সিনিয়র হলো, অনেক হারামি একটা, ওনার ওই গার্লফ্রেন্ডের ফোন দিছে, উনি চলে গেছে। আমি বললাম যে তার মানে কালকে রাতেই শামসুদ্দিন ভাই তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে? বলে হ্যাঁ বলছে। আমি জিজ্ঞেস করলাম যে শামসুদ্দিন ভাই আপনি কি আপনার গার্লফ্রেন্ডে চিনেন? বলে চিনি। যে কই থাকে? বলে ঢাকায় থাকে। আমি তখন ওই মেয়ের নাম্বার তো আমার কাছে নাই, সাজাদের নাম্বারও আমার কাছে নাই। আমি তখন বললাম যে আচ্ছা ভাই ঠিক আছে, যাই হোক। পরে বিকাল হয়ে গেল, ওই দিন আর কোনো কিছু হলো না, রাতটা আমি কাটাই দিলাম। পরের দিন সকালবেলায় স্কুলে গেল মেয়েরা, আমার টার্গেট আমি সকালবেলা স্কুলের সামনে যাব এবং সাজেদাকে ধরবো। ওকে ধরে আমি মোটামুটি একটা পানিশমেন্ট ওকে দিব যে উনি আমার শামসুদ্দিন ভাইকে নাচাইতেছে, এরকম করে ওনার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে যাচ্ছে। তো সাজেদা তখন ক্লাস 10-এ পড়ে, অতটা বড় মেয়ে না, ছোটোই। তা স্কুলে গেলাম, স্কুলে যাওয়ার পরে দেখলাম যে সব মেয়েরা স্কুলে চলে গেছে এবং সাজেদাও চলে গেছে। ওরে আর আমি পেলাম না পেয়ে আমি আবার বিষয়টা অন্য কারো কাছে বলিও না, কারণ এই বিষয়টা তো বলি করলে একটা ঝামেলা হয়ে যাবে। এই জন্য ঝামেলা চেনে, যার জন্য কারো কাছে বলি না, চুপচাপ আসি। দেন বিকেলবেলা আবারও স্কুলের মাঠে গিয়ে দাঁড়াইলাম স্কুলের সামনে। তা সব মেয়েগুলো তখন একসাথে হাঁটতেছে, সাজেদাও তখন ওদের সাথে হেঁটে যাচ্ছে। আমি তখন পিছন থেকে ডাক দিলাম যে সাজেদা একটু দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। ও বলে, না আমি বাইরের লোকদের সাথে এইভাবে রাস্তায় কথা বলি না। আমি বললাম যে দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে, যদি না দাঁড়াও সমস্যা হবে। পরে বলে, না দাঁড়ালে কী সমস্যা হবে? আমি বললাম তো তুমি চলে যাবা? বলে হ্যাঁ চলে যাব। আমি তখন বললাম ঠিক আছে চলে যাও, আমার একটা বান্ধবী আছে থাকে এলাকাতে, ঢাকার পরিচয় দিয়া আমার এক বড় ভাইরে পটাইতে আছে, তার কাছ থেকে সব টাকা পয়সা নিয়ে যাচ্ছে, বড় ভাইয়ের কাছে গিয়ে বলতেছি। এটা বলা মাত্রই ও তখন দৌড়ে চলে আসে মেয়েগুলোর চাইরে, আইসা বলতেছে, এই মেজবাব ভাই আপনি কী বলতেছেন এগুলো? আমি বললাম হ্যাঁ যেটা বলো সেটাই বললাম, আমি শামসুদ্দিন ভাইয়ের কাছে যাচ্ছি। পরে আমাকে বলে, দাঁড়ান আপনার সাথে আমার কথা আছে। আমি বললাম না তোমার সাথে আমার কোনো কথা নেই, কথা শেষ, আমি চলে যাচ্ছি। বলে, না প্লিজ আপনি যাবেন না, আপনি আমার কথা শুনেন, আমার কথা শেষ করে আপনি যাবেন, এর আগে আপনি যেতে পারবেন না। আমি বললাম, বারে তুমি না বললা যে তোমার সাথে আমার কোনো কথা নাই, তুমি নিজেই তো আমাকে বললা। ও বলে, না আমি ভুল করছি, আপনার সাথে আমার কথা আছে। তাই আমি বললাম ঠিক আছে বলো কী কথা। আমাকে বলে, আপনি শামসুদ্দিন ভাই আপনার ফ্রেন্ড ঢাকায় থাকে, ফোন করে টাকা নেয়, এসব আপনি কী করে জানেন? আমি বললাম জানি, যেভাবে জানি তো। পর আমাকে বলে, সত্যি করে বলেন তো ঘটনা কি? আমি বললাম, না রে বোন, কোনো ঘটনা কিচ্ছু না, আমি শামসুদ্দিন ভাইয়ের কাছে যাই, গিয়ে তোমার মুখোশটা খুলে দেয়। ও এমনটা আমি বলতেছে, ভাই আপনি একটু এদিকে আসেন। এই বলে আমাকে একটা দোকানের পিছনে নিয়ে যায়, নীরবতা। এই যে আমার পা ধরে কান্না করতেছে, ভাইয়া প্লিজ আপনি এটা কইরেন না, আমার বাবা নাই, আমার বাবা মারা গেছে, আমার মা আছে, এখন যদি এটা শামসুদ্দিন ভাই জানতে পারে তিনি আমাকে জিন্দা মেরে ফেলবে এবং তিনি অনেক বড় রাজনীতি নেতা, তিনিও আমার ক্ষতি করে ফেলবে, আপনি এটা শামসুদ্দিন ভাইকে বললেন না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি জানেন কেমন করে?
আমি তখন বললাম ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি আমাকে সত্যটা বলো, যদি আমাকে সত্যটা বলো তাহলে আমি তোমার কোনো ঝামেলা করব না, কিন্তু সত্য না বললে সমস্যা আছে। পরে আমাকে বললো ভাইয়া মেন কথা হচ্ছে আমি স্কুলে যাইতাম, স্কুল থেকে আসতাম, এই শামসুদ্দিন ভাই আমাকে খুব বিরক্ত করতো, মানে এতটাই বিরক্ত করতো বলার মতো না, আমাকে রাস্তাঘাটে দেখলেই বিরক্ত করতো, আমাকে খুব জ্বালাইতো। তো আমি আমার খালাতো বোনের সাথে কথা বলি, আমার খালাতো বোন ঢাকায় থাকে, ও তখন আমাকে বলে যে রং নাম্বারে শামসুদ্দিন ভাইয়ের সাথে প্রেম করার জন্য, যদি শামসুদ্দিন ভাই অন্য কার সাথে প্রেম করে তাহলে আর ধরো আমাকে বিরক্ত করবে না। তো এটা বলার পরে আমি তখন রং নাম্বারে শামসুদ্দিন ভাইয়ের সাথে প্রেম করতে শুরু করি মোবাইলে, এবং প্রেম করার একটা পর্যায়ে দেখেন আমি ওনার কাছে কিছুই চাই নাই, ইনি আমাকে মোবাইল এইটা ওইটা মানে গিফট পাঠাইতে খুব পাগল হয়ে গেল, আমি নিতে চাই না, উনি খুব রাগারাগি করতেছে। দেন আমি তখন আমার ওই খালাতো বোনের ঠিকানা দিলাম ঢাকাতে, এবং উনি তখন মালামালগুলো আমার খালাতো বোনের ঠিকানা ঢাকাতে পাঠাতো, এবং আমার খালাতো বোন আবার এই জিনিসগুলো কুরিয়ারের মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দিত। তো আমি তখন বললাম যে সে কি কখনো তোমার ছবি দেখতে চায় না? বলে হ্যাঁ, ওই সময় আসলে মোবাইলের আপনার ডিজিটাল মোবাইলগুলো ছিল না, ধরেন আপনার অ্যান্ড্রয়েড যে ফোনগুলো ওইগুলো ছিল না, বাটনের ফোন ছিল। তো সে আমাকে বলতেছে আমার কাছে ছবি চাইছিল, পরে আমি আমার চাচাতো বোনের কাছে, আমি আমার খালাতো বোনের কাছে ছবি পাঠাই, আমার খালাতো বোন আবার সেম ছবিগুলো কুরিয়ার করে মানে শামসুদ্দিন ভাইয়ের জন্য পাঠায়। তো উনি আসলে জানে না যে আমি হচ্ছি সাজেদা। তো আমি বললাম যে তুমি যে ওনার সাথে কথা বলো, কী নামে কথা বলো? বলে আমি বলছি আমার নাম পরি। আমি বললাম কি পরি নামে কথা বলো? বলে হ্যাঁ, উনি চিনে আমাকে পরি নামে, উনি আমাকে সাজেদা নামে চিনে না। আমি তখন বললাম বাপ রে বাপ। তা আমাকে বলে আচ্ছা আপনি এই ঘটনাগুলো কেমন করে জানছেন বলেন তো? আপনি তো এইসব জানার কথা না, কারণ এটা আমি আর আমার খালাতো বোন ছাড়া একটা কাক পক্ষেও জানার কথা না, বিষয়টা আমরা কাউকেই বলিনি, এটা কেউ জানে না, তাহলে এই বিষয়টা তো আপনি জানার কোনো প্রশ্নই আসে না, আপনি জানলেন কেমন করে? আমি তখন বললাম হায় হায়, আমি যে কেমন করে জানছি ওইটা আমিই জানি। আর যাই হোক, তোমরা ভালো আছো, তোমরা ভালো থাকো, তোমরা ভালো থাকলে আমি ভালো আছি, কোনো সমস্যা না, আমি কোনো ঝামেলা চাই না, কিন্তু যাই করো একটু হিসাব চিন্তা ভাবনা বুঝে শুনেই করো, এমন কিছু করো না যেটা করতে গিয়ে নিজেও বিপদে পড়ো এবং পরিবারকেও বিপদে ফেলো। পরে আমাকে বলতেছে ভাইয়া আমি তো এই জন্যই ভয় পাইছিলাম, যার জন্য আইসা আপনার পা চেপে ধরছি, আপনি বিষয়গুলো বললেন না শামসুদ্দিনকে, কারণ তিনি খুবই খারাপ মানুষ। আমি তখন বললাম তো তিনি খুবই খারাপ মানুষ, তুমি যে তার সাথে এইভাবে কথা বলতেছো, একটা পর্যায়ে যদি সেই বিষয়টা জেনে যায়, এবং সত্য তো কখনো চাপা থাকে না, সত্য আজ হোক কাল হোক এটা উন্মোচিত হবে। আর সত্য যদি একবার উন্মোচিত হয়, উনি যে তোমাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিতেছে, উনি কি এগুলো এমনি ছেড়ে দিবে? উনি তো তোমাকে একদম টুকরা করে তোমাকে তোমাকে চিপাইয়া কাপড় থেকে যেরকম পানি বের করে এরকম রক্ত বের করে তারপরে উনি বিক্রি করে টাকা নিয়ে যাবে। পরে আমাকে বলে হ্যাঁ আমি জানি, তো আমি এখন কী করব? আস্তে আস্তে ওনার কাছ থেকে সরে যাও, আর তোমার ফোন নাম্বারটা আমাকে দাও। পরে আমাকে বলে আমার তো ফোন নাই, কিন্তু আমি বাসার ফোনটা ব্যবহার করি, ওকে নাম্বারটা দিচ্ছি। তো এবার নাম্বারটা আমাকে দিলাম, আমি তখন নাম্বারটা আমার ফোনে উঠলাম, বললাম যে ঠিক আছে চলে যাও, তুমি আস্তে আস্তে এই শামসুদ্দিনের কাছ থেকে সরে আসো, ওনার সাথে কথা বললো না। পরে বলে না বলি যদি উনি আরও ঝামেলা করে খোঁজ করে। আমি বললাম যে খোঁজ করলে তো আমি আছি, আমি এখন এলাকাতে আসি, তো আমি তোমার বড় ভাই, আমার উপরে টার্গেট রাখো যে আমার সাথেই কথা বলে শামসুদ্দিনের সাথে কথা বললো না, বিষয়টা আমি দেখতেছি। পরে ওই আস্তে আস্তে শামসুদ্দিনের সাথে কথাবার্তা কমায় দেয়, শামসুদ্দিন ভাইয়ের সাথে কথা বলে না, উনি তো ফোন করে এমনি অমনি পাগল হয়ে যেতেছে। পরে আমারে বলে মেজবা তুই তো আমার ছোটো ভাই, তুই তো আমার অনেক ভালোবাসস, আমার এরকম এরকম একটা মেয়ের সাথে আমি প্রেম করতাম, বেশ কিছুদিন ধরে মেয়েটা আমাকে অ্যাভয়েড করতেছে, আমার সাথে কথা বলে না, আমি ফোন করলে ধরে না, মানে কেমন করে যেন আমার সাথে একটু দুর্ব্যবহার করে, কেন আমার সাথে এরকমটা করে আমি বুঝতে পারি না। ভাই আমি তো মেয়েটাকে ছাড়া বাঁচবো না, আমি তোকে পাগলের মতো ভালোবাসি। আমি তখন বললাম যে ভাই ঠিক আছে সমস্যা নয়, ভালোবাসেন, ঢাকা শহরের মেয়ে তো, এগুলোর কোনো মতিগতি ঠিক নেই, এরা আজকে যে এই ছেলের সাথে তো কালকে আরেকজনের সাথে, টাকা যেদিকে ওরা সেই দিকে। পরে আমারে বলে দেখ মেজবা আমি তো অনেক টাকা দিছি, টাকা পয়সার কোনো কৃপণতা করি নেই, ওই মেয়ে যখন যা চাইছে আমি তাই দিছি, আমি কোনো কিছু ওরে ঘাটতি রাখি নাই। বলে আপনি মেয়ে বোকা, আপনি পড়ে আছেন সিলেটে, মেয়ে পড়ে আছে ঢাকাতে, আপনি ঢাকাইয়ে মেয়েরা টাকা পয়সা দিয়ে ফকির হয়ে গেছেন, আরে বাদ দেন তো ভাই, এসব কথা আর বললেন না। এগুলো বলে আমি তখন শামসুদ্দিন ভাইকে বোঝাচ্ছিলাম, আর এরই মাঝে আমি সাজেদার সাথে কথা বলতেছি। সাজেদা আমাকে বলে এখন শামসুদ্দিন ভাই কী বলে, কিছু বলে? আমি বললাম যে না এরকম আছে সেরকম আছে। এরকম করে প্রায় 15-20 দিনের মতো আমি গ্রামে ছিলাম। 15-20 দিন পরে দেন আমি তখন আবার ঢাকাতে এইতে চলে আসছি, সিলেটে চলে আসছি, সিলেট শহরে আসছি, আমার আবার কলেজ খুলে দিয়েছে, কলেজে আসছি। এবার কলেজে এসে আমি তখন সাজেদার সাথে কথা বলতেছি, এমনি অমনে মানে দুষ্টমি শয়তানি ফাইজলামি করতেছি। এরকম করতে করতে আমাদের দুজনের মাঝে মোটামুটি একটা ভালো লাগার সম্পর্ক তৈরি হয়ে যায়। এটা সম্পর্ক তৈরি হতে খুব বেশি সময় লাগে না, হয়তো মাস দেড়েকের ভিতরে হয়ে যায়। এবং একটা পর্যায়ে এই সাজেদা পরিপূর্ণভাবে আমার সাথে কথা বলতে শুরু করে, এবং আমার সাথেই তার প্রেম ভালোবাসা হয়ে যায়। সে আর শামসুদ্দিন ভাইয়ের কথা বলেও না, এবং ওইটুকুর ভিতরে শামসুদ্দিন ভাই তখন মাটি হয়ে যায়।
সাজেদের সাথে আমার প্রেম চলতেছে, ভালোবাসা চলতেছে, এবং পারিবারিকভাবেও আমি জানি সাজেদার পরিবার আমাদের কাছে সাজেদাকে বিয়ে দিবে, কারণ আমাদের পরিবারে মেনে নিলে হয়। সাজেদাদের পরিবার অত ওদের অনেক টাকা পয়সা আছে, ঠিক আছে, মানে টাকা পয়সা বলতে জায়গা সম্পত্তি আছে, মানে প্রচুর জায়গা সম্পত্তি। ওর তো এখনও দাদা আছে, মানে জায়গা যে অনেক জায়গা সম্পত্তি, কোনো কিছুর অভাব নেই। আর আরেক কথা হচ্ছে যে সাজেদার বাবার মানে কোনো ভাই ছিল না, এই জন্য সাজেদার মানে কোনো ভাই ছিল না, বোন ছিল না, যার জন্য সাজেদার দাদার সমস্ত সম্পত্তি সাজেদা পাইছে আর কি, ওর বাবার মাধ্যমেও পাইছে। তো ওর দাদা কিন্তু এখনও বেঁচে আছে, খুবই মানে এখনও অনেক ধার্মিক একজন ব্যক্তি, নামাজ পড়ে, রোজা রাখে, এবং এলাকাতে খুবই নামি দামি একজন মানুষ। যাই হোক, এভাবেই তখন সময়গুলো কাটতেছিল। এমন করতে করতে আমি তখন ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা দিলাম। ইন্টার ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে তখন আমি বাড়িতে চলে আসি। তখন ইউনিভার্সিটিতে ভর্তি হবো, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ফর্ম টানতেছি এ বিষয়ে। বাড়িতে আসার পরে আমার মা তখন খুব কান্নাকাটি করে। আর বাবা তো বাবার মতোই কানাডাতে পড়ে আছে, হয়তো 2-3 বছর একবার আমাদেরকে ফোন দেয়, আমাদের সাথে কথা বলে, মানে খুবই খারাপ একটা অবস্থা আর কি। আব্বুর কথা বলে লাভ নেই, অনেকে বলে আব্বু নাকি কানাডায় বিয়ে করছে, এবং যার জন্য আমার বোনকে কানাডায় নিতে চায় নাই, এইটা ওইটা অনেকেই বলে। যাই হোক, মানুষের কথা মানুষের মুখে আমি কোনো কিছু বলতে চাই না। আমার আব্বু কী করে না করে এটা আমি জানি, আমার আল্লাহই ভালো জানে। তো যাই হোক, এরকম করে দিন আর রাতগুলো কাটতে কাটতে আম্মু তখন খুব কান্নাকাটি করে, বাসার ভিতরে খুব কান্নাকাটি করে, কারোর সাথে খুব একটা কথা বলে না, খুব একটা খারাপ অবস্থা। আম্মুকে জিজ্ঞেস করি যে আম্মু কী হয়েছে, তুমি এরকমটা করতেছো কেন? 24 ঘন্টা বাসার মধ্যে একটা কান্নাকাটি ভাব নিয়ে পড়ে আছো, মানে হয়েছেটা কি বলবা? আম্মু আমাকে বলো আমার কিছুই ভালো লাগে না, আমার খারাপ লাগতেছে। আমি তখন বললাম যে বলো আমার কাছে, এরকম করে মানে তুমি থাইকো না, আমার কাছে বলো কী হয়েছে। পরে আস্তে আস্তে করে আশেপাশের মানুষের মুখ থেকে আমি যেটা শুনতে পারি, এবং শোনার পরে ভীষণ অবাক হয়ে গেলাম যে আমার যে বড় বোন আছে, আমার বড় বোন নাম হচ্ছে মাইশা বোন নাকি কানাডাতে এক হিন্দু ছেলেকে বিয়ে করে ফেলছে, ইন্ডিয়ান এক হিন্দু ছেলে, ওইটা নাকি বিয়ে করে ফেলছে, এবং তারা নাকি একসাথে আছে। আমার আম্মু এই খবরটা কার কাছে পাইছে। এটা শোনার পর তো আমি খুব অবাক হয়ে গেলাম। আমার বড় বোনকে আমরা অনেক সম্মান করি, আমি বিশেষ করে অনেক ভালোবাসি, তো আমার বড় বোন এরকম কাজ করতেই পারে না। এবার মোবাইল ফোনের মাধ্যমে বড় বোনের সাথে কথা হয়, ওনাকে জিজ্ঞেস করে উনি পুরোই অস্বীকার করে। উনি বলে যে না, এরকম কোনো ছেলের সাথে ওনার কোনো সম্পর্ক নাই। কিন্তু আমার আম্মু বলতেছে, আমার আম্মু মানে ওইখানে লোক পাঠাইছে, ওখানকার লোকের মাধ্যমে আমার আম্মু শিওর হয়েছে যে ফ্রান্সে আমার আম্মুর লোক আছে, আমার নানু বাড়ির লোকজন আছে অনেকেই। তো সেগুলোর মাধ্যমে আমার আম্মু ইনকোয়ারি করছে এবং শিওর হয়েছে যে সেখানকার মানে ইন্ডিয়ান একটা হিন্দু ছেলে আমার আপুর সাথে পড়াশোনা করার জন্য গেছে স্কলারশিপে। তা ওই ছেলেটা ওইখানে যাওয়ার পরেও একইভাবে ওই ছেলের সাথে আমার আপু বিয়ে করে, এবং বিয়ে করে একসাথে তারা থাকতেছে। আম্মু খুবই কান্নাকাটি করে, বলে সবাই আমাকে মানা করছে আমি আমার মেয়েটার যাতে আমি বিদেশে না পাঠাই, একা একা মেয়েটাকে বিদেশে পাঠাইলেও খারাপ হয়ে যাবে। আমি বারবার মানা করছিলাম, কিন্তু তারপরেও কোন ভুলে কার কথায় আমি মেয়েটারে বিদেশে পাঠাইলাম। আজকে তো আমি আমার মেয়েটাকে হারাইলাম, আমার মেয়েটা তো মনে হয় আর আমার নাই, ও তো খারাপ হয়ে গেছে। আম্মু এগুলো বলে খুবই কান্নাকাটি করে। তা আমি বুঝাই তুমি কান্নাকাটি করো না, আমরা পরিস্থিতি বুঝে আস্তে আস্তে কী হয়েছে না হয়েছে এগুলো আমরা আস্তে আস্তে শুনি। কিন্তু আম্মুর কান্নাকাটি কেউ ধরে রাখতে পারতেছে না। তার বেশ কয়েকদিন পরে আমি তখন আপুর সাথে খুব খোলাখুলিভাবে কথাবার্তা বলি। এর মাঝে আমি এবার সাজেদার সাথে কিন্তু খুব একটা টাইম দিতে পারতেছি না, ওর সাথে খুব একটা কথা বলতে পারতেছি না। আমি তখন ওনার সাথেই কথা বলতেছি, আমার বোনের সাথেই। এরকম করে কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে আমার বোন তখন বলতেছে যে হ্যাঁ, লাস্টে সে আমার কাছে স্বীকার করে সে চিত্রদীপ নামের একটা হিন্দু ছেলে, দিল্লিতে ওর বাড়ি, এই চিত্রদীপের নামের ওই হিন্দু ছেলেটাকে আমার আপু বিয়ে করে ফেলে, এবং তারা একসাথে আছে। এটা জানার পরে আমি তখন খুব কষ্ট পাইলাম যে আপু তুমি একটা আবার মায়ের কথা চিন্তা করলে না। আমার মা আমার আর তোমার মুখের দিকে তাকে নিজের জীবন যৌবন সব কিছু শেষ করে দিল, বাবা তো আমাদের থেকেও নাই, এমন একটা অবস্থা, কিন্তু তার ভিতরে তুমি কীভাবে পারলা এই কাজটা করতে? এটা তো তুমি আপু ঠিক করো নাই, এটা খুবই খারাপ একটা কাজ করছে, এই কাজটা তোমার ঠিক হয় নাই। আপু তখন মন অনেক খারাপ করে, আমাকে বলে আমি কী করবো বল, আমি বুঝতে পারি নাই, এবং বিষয়টা যে এরকম হবে সেটা আমার মানে বোধগম্যও ছিল না। আপু তখন ভীষণ মন খারাপ করে। আমি বললাম যে ঠিক আছে, যা হবার তা হয়েছে, এখন কি করবা, এটার তো একটা সমাধা লাগবে, এভাবে তো চলবে না। আমার আপু বলে একটা ভালো খবরও কিন্তু আছে এরই মাঝে। আমি তখন বললাম যে ভালো খবর কোনটা? আমার আপু বলে যে চিত্রদীপ বলছে ও বাংলাদেশে গেলে মুসলমান হয়ে যাবে। আমি তখন বললাম কি বললা, সত্যি বলছে মুসলমান হয়ে যাবে? আমার আপু বলে হ্যাঁ, আমাদের তো সামনে ছুটি আছে, আমি ভাবতেছি যে আমি চিত্রদীপকে সাথে করে দেশে নিয়ে আসবো, তোরা সহ থাইকা ওরে মুসলমান বানাই দিবি, এরপরে ও মুসলিম হয়ে যাবে, আমরা একসাথে থাকবো। আরেক কথা হচ্ছে চিত্রদীপের কিন্তু পাসপোর্ট আছে, মানে ফ্রান্সেরও পাসপোর্ট আছে, ও ফ্রান্সের নাগরিক, তো তুই যদি পারো সেই কাজটা কর। আমি তখন বললাম ঠিক আছে, আমি মাকে বুঝে বলবো,
তুমি তাইলে দেশে আসার ব্যবস্থা করো, আমি দাদা দাদি যারাই আছে আমাদের পরিবারে সবাইকে বুঝে আমি ঠিক করবো, তুমি চিত্রদীপ দাকে নিয়ে দেশে আসার ব্যবস্থা করো এবং দেশে আসলে পরে সব কিছু ঠিক হয়ে যাবে। আর এদিকে তুমি তাড়াতাড়ি যদি না আসো আম্মুকে হয়তো বাঁচাইতে পারবো না, আম্মুর অবস্থা খুবই খারাপ, আম্মু 24টা ঘন্টা কান্নাকাটি করে এবং মানে আম্মুর অবস্থা এতটাই খারাপ যে আম্মু হয়তো মারাও যেতে পারে। আমার বোন বলে না 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 ভাইয়া তুমি আম্মুর প্রতি খেয়াল রাখ, তুই আম্মুর প্রতি খেয়াল রাখ, আমি খুব তাড়াতাড়ি আসার ব্যবস্থা করতেছি, আমি চিত্রদীপের সাথে আজকেই কথা বলবো। এরপরে আমার বোন এর মাঝে আমার বোন জামাইয়ের সাথে কথাবার্তা বলে বলে বাড়িতে আসার প্ল্যানিং করতেছে। আর আমি তখন আমার আম্মুরে বলতেছি আম্মু এই ঠিক আছে মানে মাইশা আপু বিয়ে করছে ভালো কথা, কিন্তু যে হিন্দু ছেলেটাকে বিয়ে করছে ওই ছেলেটাকে যদি মুসলিম বানাই ফেলতো তাহলে তো কোনো ঝামেলা ছিল না। দেখো মাইশা আপু যদি ওই ছেলেটাকে মুসলিম বানাইতে পারে তাহলে আমরা সবাই জান্নাতে চলে যাব। একটা অমুসলিমকে মুসলিম বানাইতে পারলেই কিন্তু সবার জন্য অনেক বড় একটা পাওয়া, সবাই জান্নাতে যেতে পারবো। এবং এটা যেভাবেই হোক তুমি মাইশাপুরে কল করে বলো ওই ছেলেটা যাতে মুসলিম হয়ে যায়, এই ছেলের নাম নাকি চিত্রদীপ যাতে মুসলিম হয়ে যায়। আমার আম্মু বলে ইন্ডিয়ার একটা ছেলে হিন্দু একটা ছেলে ওই কোনোদিন মুসলিম হবে তোর কি মনে হয়? আমি বললাম যে আম্মা মুসলিম হলে কি তুমি মেনে নিবা? আমার মা বলে যদি মুসলিম হয় তাহলে তো মানবই, কারণ ছেলে যদি মুসলমান হয়ে যায় আমার তার কোনো আপত্তি নেই, কিন্তু আমি তো চাই না যে আমার মেয়েটা কোনো হিন্দু ছেলে সংসার করুক। এটা তো আমি কখনোই মানতে পারবো না, একজন মা হিসেবে এটা কি মেনে নেওয়া সম্ভব তুই বল? আমি বললাম না 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 এটা তো কোনোভাবেই মানা যায় না যে আমার বোন কোনো হিন্দু ছেলের সাথে সংসার করবে, ওই ছেলের সাথে তার জীবন যৌবন শেষ করবে, আমরা তো এটা মানতে পারি না। আচ্ছা ঠিক আছে মা তুমি কান্নাকাটি করো না, আপু দেশে আসুক, আমি বলছিলাম যে ভাইয়াকে নিয়ে আসার জন্য, ওই ছেলেকে নিয়ে যদি দেশে আসে তাহলে আমরা যেভাবেই ওই ছেলের মুসলিম বানিয়ে হলেও কোনো একটা ব্যবস্থা করব। আমার আম্মা কান্নাকাটি করে বলতেছে তুই যা ভালো মনে করিস তাই কর, এখন আমার তো কিছু বলার নাই। আমি তখন আপুরে ফোন করে বললাম যে আপু মোটামুটি সব কিছু ঠিক হয়েছে, তুমি এবার দেশে আসার ব্যবস্থা করো। আপু তখন চিত্রদীপ দাকে নিয়ে দেশে আসলো এবং ওই ছেলেটাও দেখতে শুনতে অনেক ভালো ছিল, মানে ফর্সা লম্বা একেবারে বলিউডের নায়কদের মতো চেহারা ছিল। সবাই তখন প্রশংসা করলো যে হ্যাঁ হিন্দু ছেলে হলেও ছেলেটার আদব কায়দা কথাবার্তা সব কিছু খুবই ভালো, মানে সবাই ছেলেটাকে পছন্দ করলো। এবার আমি আমার আম্মুরে বলতেছি আম্মু চিত্রদীপ দাকে আমরা মুসলমান করে ফেলে এবং মুসলমান করে আপুকে পুনরায় আবারও বিয়ে দিই। আমার আম্মা বলে ঠিক আছে, ছেলে যদি তার বাবা মায়ের কাছে যেতে না চায় আমাদের কাছেই সবসময় থাকে তাহলে মুসলমান বানিয়ে বিয়ে দিয়ে দেয়। এবার আমরা তখন ধর্মীয়ভাবে যেভাবে পারছি ওভাবে হুজুর থেকে ওই চিত্রদীপ ভাইয়াকে তখন মুসলমান বানাইলাম। আর আরেকটা বড় কথা হচ্ছে আমার ওই ভাই কিন্তু বাংলা বলতে পারতো, আমার বোন মানে পুরোপুরিভাবে বাংলা শিখিয়ে ফেলে। সুন্দর বাংলা বলতে পারার কারণে তার মোটামুটি সর্বদিকে ঠিক আছে। এই মাঝে হঠাৎ করে আরেকটা বিষয়ের সাথে আমি জড়িয়ে গেলাম, সেটা হচ্ছে সাজেদাদের বাড়িতে একটা মানে সাজেদাদের নিজেদের তো অনেক জায়গায় সম্পত্তি, মানে অগাধ সম্পত্তি। তো ওর দাদা নাকি একটা মসজিদ, ওদের একটা মসজিদ আছে বাড়ির সামনে অনেক পুরনো, ওই মসজিদে নাকি কোন পীরকে মানে কোন পীর সাহেবকে নাকি মানে হিসাবে রাখছে, মানে মসজিদের ইমাম হিসাবে রাখছে একজন পীর সাহেব, এবং সে নাকি অনেক ভালো, দেখতে শুনতে অনেক ভালো এবং তার ধর্মীয় শিক্ষা দীক্ষা অনেক ভালো। আমার মাও তখন বলতেছে যে অমুক গ্রামের ওই বাড়ির একটা হুজুর আছে, ওই হুজুরকে দিয়ে তোর দুলাভাইরে মুসলিম বানা, কারণ এই লোকটা নাকি পীর, তিনি নাকি অনেক বড় পীর, সবাইকে অনেক শেফা দান করে, যার কোনো সমস্যা হয় তার কাছে যায়, তাকে অনেক হেল্প করে। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে ওনাকে আনি। পরে আমি সাজেদার সাথে যোগাযোগ করলাম, সাজেদাও তখন বলে যে হ্যাঁ উনি যথেষ্ট বুজুর্গ একজন মানুষ, দেখতে শুনতে অনেক ভালো এবং যেন একজন আল্লাহর ওলি, এত ভালো। তো একটা কাজ করো ওনাকে দিয়েই দেখো কোনো কিছু করা যায় কি না, ওনার সাথে কথাবার্তা বলো। পরে একদিন পরে আমি তখন ওই সাজেদাদের বাড়িতে ইমাম সাহেবের কাছে যাই এবং আমি ওই ইমামকে দেখে অবাক হয়ে যাই। মানে আমার কাছে মনে হয় যে তিনি মানে কোনো মানুষ না, এত লম্বা ফর্সা সুন্দর, একেবারে আমি কখনো রাসূলকে দেখি নাই বা কোনো ফেরেশতাদেরকে দেখি নাই, দেখে আমার কাছে মনে হলো যেন আমি একটা ফেরেশতাকে দেখতেছি, যেমনই লম্বা তেমনই সুন্দর। সর্বদিক থেকে আমার তখন ওনাকে পছন্দ হইলো এবং পছন্দ হওয়ার পরে আমি তখন পরিকল্পনা করলাম যে ঠিক আছে এই লোকটাকে দিয়ে আমি আমার বোনকে মুসলমান বানাবো, আরে আমার বোন জামাইকে মুসলমান বানাবো। পরে ওনাকে নিয়ে আসে এবং ইনি খুব ধর্মীয়ভাবে আমার বোন জামাইকে মুসলমান বানিয়ে দেয়। তা মুসলমান বানিয়ে আমার বোন জামাই তখন মুসলমান হয়, আলহামদুলিল্লাহ সর্বদিক থেকে তখন সব কিছু ঠিক আছে, কোনো ঝামেলা নাই, পারিবারিক অবস্থা তখন ঠিকঠাক মতোই চলতেছে। এরকম করে আমার ওই চিত্রদীপ দা আর আমার বোন রাইসা তখন প্রায় বাংলাদেশে ওরা 4 মাসের মতো ছিল। 4 মাস থাকার পরে ওই চিত্রদীপ দা তখন বলতেছে যে ইন্ডিয়াতে উনি যাবে এবং আমার বোনকে সাথে করে নিয়ে যাবে। আমার মা বলে আমার মেয়েও মুসলিম তুমিও মুসলিম, এখন হিন্দু পরিবারে গেলে কি হবে? তো চিত্রদীপ দা তখন বলতেছিল যে আমারই তো বাবা মা, আপনি যেরকম রাইসার মা তেমনি আমারও তো ইন্ডিয়াতে আমার বাবা মা আছে, আমার বাবা মায়ের কাছে রাইসাকে নিয়ে যাব এবং আমি আমার বাবা মাকে ফোনের মাধ্যমে জানিয়ে দিয়েছি যে আমি মুসলিম হয়েছি এবং তাদের পুত্রবধূও মুসলমান, আমার বাবা মা সব কিছু মেনে নিয়েছে, এটা নিয়ে আপনি কোনো টেনশন করেন, আমাকে যেতে দেন।
আমি ওর বাবা মায়ের কাছে যাই। এই কথা অনেক বলার পরে আমিও তখন আম্মুকে বললাম যে আম্মু যেহেতু যেতে যাচ্ছে তাহলে যাক না, সমস্যা না, তুমি টেনশন করো না। একবার যে আমার আম্মু তখন পারমিশন দিল যে ঠিক আছে যাও। এরপরে এই চিত্রদীপ দা আর আমার বোন রাইসা তখন তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যায়। ইন্ডিয়াতে গিয়ে দীর্ঘদিন হয়ে গেল আমরা তাদের সাথে ফোনে যোগাযোগ করি, এবং যোগাযোগের একটা মারপথে আস্তে আস্তে করে একটা জিনিস আমার বোনের মুখে জানতে পারি যে আমার বোনকে নাকি এই চিত্রদীপ দা ইন্ডিয়াতে নেওয়ার পরে প্রেশার দিয়ে, মানে চিত্রদীপ ওই দা ইনি তো হিন্দু হয়ে গেল ইন্ডিয়াতে, এবং তিনি আমার বোনকেও হিন্দু বানানোর জন্য প্রেশার দিল, এবং প্রেশারের একটা পর্যায়ে আমার বোনও নাকি হিন্দু ধর্ম গ্রহণ করে ফেললো, এবং দুজনেই ইন্ডিয়াতে সেটেল হয়ে গেল। তারা আর ফ্রান্সে ফিরে গেল না, ওইখানেই তাদের ব্যবসা বাণিজ্য। এবং চিত্রদীপ যা যিনি, তিনার এই দিল্লিতে অনেক বাড়ি টাড়ি আছে, কোটিপতির ছেলে উনি সেখানে আমার বোনকে নিয়ে খুব ভালোভাবে রাজকীয় অবস্থানে রয়ে গেলেন, এবং তিনিও আর ফ্রান্সে ফিরে গেলেন না। আর এই বিষয়গুলো আমাদের মাঝেই শুধু সীমাবদ্ধ থাকলো না, বিষয়গুলো এক কান দুই কান হতে হতে আমাদের গ্রামের প্রায় প্রত্যেকটা মানুষের কাছে বিষয়গুলো পৌঁছে গেল। সবাই তখন জেনে গেল যে আমার বোন রাইসি ইন্ডিয়াতে গেছে, এবং ইন্ডিয়াতে গিয়ে আমার বোন তখন হিন্দু হয়ে গেছে। এটা জানার পরে তখন তো আমার ভিতরে আর আমি নাই, আমার মানে সমস্ত কিছু মনে হয় যেন আমার অস্তিত্ব বিলীন হয়ে গেছে। আমি খুবই কান্নাকাটি করতেছি, এটা কী ধরনের কথা। আমার আম্মু একইভাবে কান্নাকাটি করতেছে যে আমার মেয়েটারে কেন আমি ইন্ডিয়াতে পাঠাইলাম, কেন আমি ওই বদমাইশ ছেলের কথা শুনলাম, এখন তো আমার মেয়েটাকে হিন্দু বানাই ফেলছে। এবং আমাদের গ্রামে যে আমাদের মান সম্মান ছিল সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে গেছে। আমাদের পরিবারের সাথে কেউ কোনো কথা বলে না, এবং আমাদের অবস্থা তখন খারাপ। এই টেনশনে পড়ে আমি আমার পড়াশোনাও ছেড়ে দিলাম। আমি আর ইউনিভার্সিটিতে ভর্তি হইলাম না। ইউনিভার্সিটিতে ভর্তি না হইয়া আমি তখন আমার মায়ের সাথে পড়ে আসি, আমার পরিবারের সাথে পড়ে আসি। আমার আম্মু আমার বোনকে আনার জন্য হাই কমিশনারে যায়, এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করে আমার বোনকে নিয়ে আসার জন্য, কিন্তু আমার বোন কোনোভাবে তার শ্বশুরবাড়ি ছেড়ে আসবে না। আমার বোন স্বইচ্ছে আমার বোন জামাইয়ের সাথে সংসার করতেছে, এবং তাকে কোনোভাবেই আনা পসিবল না, সে আসবে না। তা আমার আম্মু যতই চেষ্টা করলো আম্মুর জায়গায় দাঁড়িয়ে আমার বোনকে আনার জন্য, কিন্তু আমার আম্মু একটা পর্যায়ে ব্যর্থ হলো। আমার বোনকে দেশে ফিরে আনার কোনো রকমের অয়া রইল না। এবার আম্মু খুবই অসুস্থ হয়ে গেল। আমার বোনের চিন্তা করতে করতে, মানে মাইশাপুর চিন্তা করতে করতে আম্মু খাওয়া দাওয়া ঘুম সবই বন্ধ হয়ে গেল। আমি তখন মারিনিয়া হসপিটালে এইখানে ওইখানে বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করতেছি। আমার মায়ের অবস্থা তখন খুব খারাপ। আমার মাকে দেখাশোনা করার জন্য একটা মানুষের প্রয়োজন, আমার মাকে দেখাশোনা করার জন্য একটা মানুষের প্রয়োজন। তো আমি তখন চিন্তা ভাবনা করলাম যে আমার মাকে আমি কোনো না কোনোভাবেই মানে দেখাশোনা করার জন্য আমি সাজেদাকে বিয়ে করে নিয়ে আসবো, সাজেদাকে বিয়ে করে আনবো। এবং সাজেদাকে বিয়ে করে নিয়ে আমি তখন আমার মাকে বললাম যে মা, অমুক গ্রামের মেয়ে সাজেদা, ওনাদের তো অনেক, মেয়েটা তো ভালো, পারিবারিক অবস্থা ভালো, তারা অনেক ধার্মিক মেয়ে, আমি ওই সাজেদাকে বিয়ে করব, তুমি একটু কথাবার্তা বলো সাজেদার ফ্যামিলির সাথে। তো আমার মা তখন আমার কথাবার্তা শুনে, যেহেতু আমি প্রাপ্তবয়স্ক হয়েছি এবং এই সময় আমাদের পরিবারে দেখাশোনা করার মতো কেউ নেই, আমার মা তখন লোক পাঠালো ওই সাজেদাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে। কিন্তু বিয়ের প্রস্তাব নিয়ে পাঠানোর মাত্রই তারা তখন পরিপূর্ণভাবে প্রত্যাখ্যান করে দিল। তারা বলল যে না, তারা আমাদের কাছে কখনোই তাদের মেয়েকে বিয়ে দিবে না। তার প্রথম কারণ হচ্ছে আমার বোন হিন্দু হয়ে গেছে, আমরা আধা হিন্দু তো আধা মুসলিম, আমরা আধা হিন্দু আধা মুসলিম। এবং সাজেদাদের পরিবারটা যথেষ্ট পরিমাণে ধার্মিক একটা পরিবার, এবং তারা প্রত্যেকেই ধর্মভীরু, এবং তারা ধর্ম মানে, এবং নিখুঁত মুসলিম যাদেরকে বলে তারা হচ্ছে এরকম একটা পরিবার। তো ওই পরিবারের মেয়েটাকে কোনোভাবেই আমাদের কাছে বিয়ে দেবে না। এবং আমিও তখন ওই সাজেদার জন্য পাগল হয়ে গেলাম, কান্নাকাটি করতেছি, ঠিকমতো খাওয়া দাওয়া করতেছি না, আমার অবস্থা খারাপ হয়ে গেল। আমার আম্মু তখন আমাকে নিয়ে একটু খুব টেনশনে পড়ে গেল, কারণ দীর্ঘ বৎসরের সম্পর্ক সাজেদার সাথে আমাদের একসাথে কাটানো অনেক স্মৃতি, অনেক স্বপ্ন, এবং এই সব কিছু ভুলে সাজেদা অন্য কারো বউ হয়ে যাবে বা আমাকে বিয়ে করবে না, এটা তো আমি মানতে পারতেছি না। সাজেদাও তখন এসএসসি পরীক্ষা দেয়, ওরও পড়াশোনা বন্ধ, বাড়িতে পড়ে আছে। মানে ওদের যে হুজুর ছিল, ওদের বাড়িতে যে হুজুর আসছে, ওই হুজুরে বলে দিছে যে নারীদের এরকম বেপর্দা হয়ে স্কুলে যাওয়া ঠিক না। এবং ওই হুজুরের কথা মতোই সাজেদার মা সাজেদার পড়াশোনা বন্ধ করে দেয়, বাড়িতে রেখে দেয়। তো একবার যে আমার মা এই লোক ওই লোক বিভিন্ন লোক দ্বারা সাজেদার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাইতে আসে, কিন্তু সাজেদার আম্মা এবং সাজেদার দাদা এটা কোনোভাবেই গ্রহণ করতেছে না। এইভাবে দিন রাতগুলো কাটতে কাটতে প্রায় 1.5 মাসের মাথায় সাজেদার দাদা তখন মারা যায়। এবং সাজেদার দাদা মারা যাওয়ার পরে সাজেদাদের পুরোটা পরিবার তখন একেবারে নিঃস্ব হয়ে পড়ে। সাজেদা এবং সাজেদার মায়ের একমাত্র গার্ডিয়ান ছিল ওর ওই দাদা। যেহেতু দাদাটা মারা গেল, তখন ওর ওই যেই হুজুরটা ছিল, ওই হুজুর মানে অলি, আমরা ওনাকে অলি বলতাম, ইনি মোটামুটি সব কিছু দেখাশোনা করতো, সবাইকে মানতো এবং সবার কথা শুনতো, সবার সাথে তার অনেক ভালো একটা সম্পর্ক ছিল। এভাবেই সময়গুলো কাটতে 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 তখন তো সাজেদার দাদা মারা যাওয়ার পরে সাজেদার মা মোটামুটি অনেকটা নরম হয়ে গেছে, আগে যেরকম স্ট্রং ছিল,
মানে অনেক কথাবার্তা বলতো বা অনেক চালাক চতুর ছিল, তিনি তখন অনেকটা দুর্বল হয়ে গেল। অনেকটা দুর্বল হয়ে যাওয়ার পরে আমার আম্মা এবার মা নিজেই গিয়ে সাজেদার মায়ের হাত চেপে ধরলো, ধরে বললো যে ছেলে মেয়েটাকে অনেক পছন্দ করে এবং মেয়েও ছেলেটাকে অনেক পছন্দ করে, একটা কাজ করেন ওই ছেলেটার কাছে আমার মেয়েটার বিয়ে দেন, আপনার মেয়েটার আমার ছেলের কাছে বিয়ে দেন, দিলে আমার ছেলেটাও বাঁচবে, আপনার মেয়েটাও বাঁচবে। ওই সময় সাজেদাও জানি কেমন হয়ে গেছে, আমার সাথে আগের মতো কথা বলে না, ফোন করলে রিসিভ করে না। ওর দাদা মারা যাওয়ার পর থেকে ও মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছে, মানে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ছে। আমার সাথে ও টোটালি কথাই বলে না, আমি ফোন দিলে আমার ফোন রিসিভ করতে চাই না। যাই হোক, মা যখন এভাবে সাজেদার মায়ের হাত চেপে ধরলো, সাজেদার মা তখন বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আমার তো ভাই বেড়াদার আছে, আমার আত্মীয় স্বজন আছে, তাদের সাথে কথাবার্তা বলে একটা দিন ধার্য করব, ওই দিনে আপনি আইসেন, আমি আপনার সাথে কথাবার্তা বলবো। এই কথা গেল বৃহস্পতিবারে বিকেলবেলা আমার আম্মাই কথা বলে আসলো এবং শুক্রবারে রাতে সাজেদার মা ডিরেক্টলি আমাদের বাড়িতে চলে আসছে। শুক্রবারে রাত না, শনিবারে সকালবেলা আইসা আমার আমারে বলতেছে যে ভাবি, আমি আপনাকে যে কথা দিয়েছিলাম আমি কথা রাখতে পারবো না এবং আপনি আমাকে মাফ করে দিন, আমাদের ভিতরে একটা গোপন ঘটনা ঘটে গেছে, এটা আপনাকে বলতেও পারবো না, কিন্তু আমার মেয়েটাকে আমরা বাইরে কোনো লোকের কাছে বিয়ে দিতে পারবো না। এই কথা বলে তিনি তখন বাড়িতে চলে গেল। আমার আম্মা তখন বিষয়টা আমাকে জানাইলো যে দেখ, সাজেদার মা তো আইসা এটা বলে গেল। এখন আমার কথাও যে কী এমন ঘটনা ঘটলো, মানে কী এমন কারণে সাজেদার মা বলতেছে যে সাজেদাকে বাইরে কোথাও বিয়ে দিবে না, মানে বাইরে কোথাও বিয়ে দিবে না এবং বাইরের কোনো মানুষের কথাও তারা শুনতে পারে না। মানে এই ঘটনাটা কি, আমার ভিতরে তখন এই বিষয়টা খুবই টেনশন ঢুকে গেল যে আরে কারণ কি, এবং এর যথাযথ কোনো একটা কারণ আছে, কারণ ছাড়া তো এরকম কোনো কিছুই হতে পারে না। তাহলে কী কারণে সাজেদাকে বাইরে কোনো মানুষের কাছে বিয়ে দিবে না? আমি তখন বিষয়টা ইনকোয়ারি করতে থাকি। আর এই সময় সাজেদা টোটালি আমার সাথে কথা বলে না, মানে আমার সাথে তার টোটালি কথা নাই। আমি তার নাম্বারে কল দিলে তার মা রিসিভ করে এবং তার মাই আমার সাথে কথা বলে, সাজেদা আমার সাথে কথা বলে না। এভাবে সাজেদাদের বাড়ির আশেপাশে মহিলাদের সাথে কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে আমি জানতে পারি যে সাজেদার মা নাকি স্বপ্নে দেখেছে ওদের মসজিদে যে হুজুরটা আছে, এবং এই হুজুর মধ্যবয়স্ক একটা হুজুর, মানে মধ্যবয়স্ক, যার বয়স হয়তো 40-এর কাছাকাছি হবে, এই রকম ওই বয়স্ক হুজুরটার কাছে যদি সাজেদাকে বিয়ে দেওয়া হয় তাহলে নাকি সাজেদা সহ সাজেদার পুরো পরিবারের মানুষ এবং সাজেদার মা তারা নাকি জান্নাতে যাবে। এটা নাকি সাজেদার মাকে রাতের বেলায় কোনো একজন পীর সাহেব এসে স্বপ্নে দেখায় যে তোমার মেয়েটাকে তোমার বাড়ির যে হুজুর আছে ওই হুজুরের কাছে বিয়ে দাও, হুজুরের কাছে বিয়ে দিলে পরে যদি হুজুরের কাছে বিয়ে দাও, হুজুরের কাছে বিয়ে দিলে পরে তোমার মেয়েটা জান্নাতে চলে যাবে এবং তুমিও জান্নাতে যাবা। এটা নাকি ওনাকে স্বপ্নে দেখায় এবং স্বপ্নে দেখানোর পরে তিনি পুরোপুরিভাবে সিদ্ধান্ত নেয় ওই হুজুরের কাছে ওনার মেয়েকে উনি বিয়ে দেবে, বাইরের কোনো লোকের কাছে বিয়ে দেবে না। এটা ওনার এলাকার লোকের মাধ্যমে আমি বিষয়টা জানতে পারি। আমি তখন বুঝতে পারি যে এই বিষয়টা পরিপূর্ণভাবেই হচ্ছে একটা প্রতারণা। এটা একটা ছলনা এবং ছলনা ছাড়া এই বিষয়টার কিছুই না, এটা একটা চরম প্রতারণা এবং তারা এই প্রতারণা করে সাজেদা এবং সাজেদার মায়ের সম্পত্তি ভোগ করার জন্য হুজুরে একটা পায়তারা করছে। আমি তখন পোলাপাইন সব রেডি করি, সবাই তখন বলে কথা এটাই, সাজেদার কাছে হুজুরকে বিয়ে দেওয়া যাবে না এবং এটা আমরা কখনোই হতে দিব না। আমরা তখন দিন তারিখ খুঁজতেছি কবে বিয়ের দিন ঠিক হবে। ওই বিয়ের দিন ওদের ঘর বাড়ি সব কিছু পিটে হইলেও আমরা সাজেদাকে উঠে নিয়ে আসবো ওই বাড়ি থেকে, সাজেদাকে আমরা উঠে নিয়ে আসবো, সাজেদাকে আমরা ওই মধ্যবয়স্ক 40 বছর বয়স্ক হুজুরের বউ হতে দিব না। এটা আমার এলাকার বন্ধুবান্ধব যারা আছে সবাই তখন আমার সাথে একমত হলো যে ঠিক আছে এবার আমরা এটাই করব, সবাই মিলে পরিকল্পনা করলাম। এভাবে 1 দিন 2 দিন 3 দিন প্রায় 1 সপ্তাহের মতো কেটে যায়। সাজেদার বিয়ে কবে হবে বা না হবে আমরা এইসবের কোনো খোঁজ খবর পাই না। প্রায় 10 দিন পরে আমরা খবর পাই যে যেদিন রাতে সাজেদার মা স্বপ্নে দেখেছে তার পরের দিন সকালবেলায় হুজুরের কাছে তিনি এবং তিনার এক ভাই থেকে খুব গোপনে ওই হুজুরের কাছে সাজেদাকে বিয়ে দিয়ে দেয়। তার মানে আজকে 10 থেকে 12 দিন সাজেদা ওই হুজুরের সাথে থাকতেছে। এটা শোনার পরে ভাই আমি জায়গায় বসে গেছি, চিৎকার করে তখন কান্না করতেছি। বন্ধুবান্ধব সবাই আমার ধরতেছে, তুই কান্নাকাটি করে কী হবে, যা হবার তা তো হয়েই গেছে। আমি তখন বলছি এটা হতে পারে না, কারণ এই রিলেশনটা তো 1 দিন 2 দিনের রিলেশন না, 1 মাস 2 মাসের রিলেশন না, আজকে অনেকগুলো বছর ওর সাথে আমি রিলেশনে জড়িত আছি। এবং আমি তখন সব বন্ধুদেরকে বলতেছি যে এটা একটা হুজুরের চালাকি, এই হুজুর কোনো না কোনোভাবেই হচ্ছে, মানে যে কোনোভাবেই হোক হুজুর একটা কৌশল অবলম্বন করছে এবং ওই কৌশল অবলম্বন করে হুজুর ওদের মাধ্যমে একটা করে দিছে, মানে সাজেদার মাধ্যমে সাজেদার মাকে এবং সাজেদাকে একটা ব্ল্যাক ম্যাজিক করছে, কালো জাদু করছে এবং কালো জাদুর ফলশ্রুতিতে ইনি সাজেদাকে রাজি করায়, সাজেদার মাকে রাজি করায় সাজেদাদের সম্পত্তি ভোগ করার জন্য তিনি ওই হুজুর সাজেদাকে বিয়ে করছে।
আমি এটা তখন পরিপূর্ণভাবে সবার কাছে বলে ফেলি যে হ্যাঁ বিষয়টা এরকমই, কিন্তু সাজেদার সাথে যে দেখা করব, দেখা করারও কোনো সুযোগ নাই, ওদের বাড়ির মধ্যে ঢুকতে পারতেছি না। এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে হুজুরের কাছে লোকজন আসতেছে, এসে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, বিভিন্ন ধরনের ওসিয়ত নিতেছে, এটা ওইটা অনেক কিছু। পরে চিন্তা করলাম যে কী করা যায়, এটার তো একটা বিধি ব্যবস্থা করতে হবে, এবং এটা দিয়ে আমরা কি করতে পারি বা কি করা যায়, সবাই মিলে এটা চিন্তা করতেছি, বন্ধুবান্ধব সবাই মিলে। এরই মাঝে সাজেদার সাথে ওই হুজুর সংসার করতেছে এবং সাজেদার বাড়িতে যাচ্ছে, মসজিদে আসতেছে, নামাজ পড়াইতেছে, আবার বাড়িতে যাচ্ছে, সাজেদার সাথে থাকতেছে, মানে খুবই মধুর সম্পর্ক। আমি কোনোভাবেই কোনো কিছু করতে পারলাম না। এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হঠাৎ করে আমি শুনতে পেলাম যে আমার সাজেদা বউ, ওদের বাসায় যে মেয়েটা কাজ করতো, ওই কাজের মেয়ের মাধ্যমে জানতে পারলাম সাজেদা নাকি প্রেগনেন্ট, মানে ওর পেটে বাবু আসছে। এবং এটা শুনে তো আমি তখন আরও কান্নাকাটি করতেছি। আমার মা আমাকে বোঝাচ্ছে, তুই বিয়ে শাদী করে ফেল, বাইরের একটা লোক দিয়ে বিয়ে করে ফেল, মেয়ে দেখে বিয়ে করে ফেল, তোর আর এই ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নাই। ওরা যেহেতু ওদের মেয়েকে বিয়ে দেয় নাই, এটা এখানেই বন্ধ কর। কিন্তু আমি সাজেদাকে এতটাই ভালোবাসতাম যে আমি মরে যাব, আমি জীবন দিয়ে দিব, তারপর আমি সাজেদাকে ছাড়া অন্য কাউকে আমি আমার ঘরের বউ বানাতে পারবো না। আমি সাজেদাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, এটা আমার দ্বারাই সম্ভব না। আমি তখন কান্নাকাটি করতেছি, আমি আম্মারে বলতেছি যে না, আমার সাজেদাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কালো জাদু করা হয়েছে, এবং ব্ল্যাক ম্যাজিক করে সাজেদাকে ওই বন্ড হুজুরে বিয়ে করছে। সুতরাং আমার জীবন থাকতে আমি ওই বন্ড হুজুরের বউ, আমার বউকে আমি থাকতে দিব না, এবং পেটে সন্তান আসলে কী হয়েছে, আমি সন্তানও নষ্ট করে ফেলবো, যাই পারে আমি তাই করব। এরকম করে পাগলামি করতে করতে ভাই হঠাৎ করে এইরকম একটা নিউজ সাজেদাদের বাড়ি থেকে আমি শুনতে পাই, যেটা পাওয়ার পরে আমি তখন 100 শিওর হয়ে যাই যে এই বন্ড হুজুর, ওনার নাম ছিল জুম্মা হুজুর, সবাই জুম্মা বলতো, এই জুম্মা হুজুর মূলত একজন বড় লেভেলের প্রতারক। কথাটা শুনলে আপনারা নিজেরাও বুঝবেন যে কেন সে প্রতারক আমি বলেছিলাম। কারণ এই জুম্মা হুজুর হঠাৎ করে পরিকল্পনা করলো সাজেদাদের বাড়িতে, মানে মানে জমিতে যত জায়গা আছে, মানে তার যেই ফসলি যত জমি আছে, সমস্ত ফসলি জমি বিক্রি করবে, করে এই বাড়িটার সামনে যে মসজিদটা আছে, মানে যে মসজিদে ইমামতি করে, ওই মসজিদটাকে সিলেটের সবচেয়ে বড় মসজিদে নির্মাণ করবে। সিলেটে যতগুলো মসজিদ আছে তার মাঝে এই মসজিদটা বহুতল ভবন মসজিদ হবে, এবং দেখার মতো একটা মসজিদ উনি তৈরি করবে, এরকম পরিকল্পনা তিনি নেয়। এবং পরিকল্পনা অনুযায়ী তিনি তখন জায়গা বিক্রি করার জন্য উঠে পড়ে লাগে। তিনি জমিনে জায়গা বিক্রি করবে, এবং জায়গা বিক্রি করে তিনি এখানে বিল্ডিং নির্মাণ করবে। তো আমি, আমার বন্ধুরা সবাই তখন মানে চিন্তা করতেছি, জায়গা তো উনি বিক্রি করবে ঠিক আছে, কিন্তু মসজিদ নির্মাণ করবে না। উনি সাজেদাদের জায়গাগুলো বিক্রি করে ওই টাকাগুলো নিয়ে পালায়া যাবে। আমি সাজেদার মাকে বলি, সাজেদাকে বলি, সবাই রে মানে অন্যর মাতপথে থার্ড পার্টির মাধ্যমে জানাই, বলি যে আপনারা এই ভুলটা করেন না, আপনাদের ধানি জমিগুলো আপনারা বিক্রি করেন না, আপনারা ধানি জমি বিক্রি করে হুজুরের কাছে টাকা দিবেন, তো ওই বন্ড হুজুর টাকা নিয়ে পালায়া যাবে। এই সাজেদার সাথে কখনোই সংসার করবে না, তিনি চরম লেভেলের একজন প্রতারক। আমি সবাইকে বলতেছি, কিন্তু ভাই আমি কাউকে বলে এই জিনিসটা বুঝাইতে পারি না। কেউ ধরেন আমার কোনো কথাই শোনে না, সবাই যে যার মতোই চিন্তা করে যে না হুজুর ভালো, এবং ওই হুজুরের মতো কোনো হুজুর হয় না, তিনি একদম বুজুর্গ একজন মানুষ, পীর সাহেবের মতো একটা লোক, উনি কখনো খারাপ হতে পারে না। মানে এমন তেমন যত ধরনের মানে আজগুবি কথাবার্তা আছে, সবাই এটা বলতেছে, মানে যেগুলো আসলে বর্তমান সময়ে অবিশ্বাস্য কথাবার্তা, এরকম কথাবার্তা বলতেছে। আমি তখন আর কি করব, আমি তো পারতেছি না কাউকে মানাইতে। একটা পর্যায়ে হুজুর তখন জায়গা বিক্রি করা শুরু করে দিল, এখানে জায়গা বিক্রি করে, ওইখানে জায়গা বিক্রি করে, টাকার পাহাড় উনি তৈরি করে ফেলতেছে। টাকা টাকা টাকা, খালি টাকাই চারদিক থেকে কালেকশন করতেছে। আমি তখন কান্নাকাটি করি, এলাকার চেয়ারম্যান মেম্বার যারা আছে তাদেরকে বলি, তারাও বলে যে মেয়ের জায়গা, মেয়ের মায়ের জায়গা তারা যদি বিক্রি করে জমিনে ফেলে দেয়, তারা তাদের জায়গা বিক্রি করে যদি টাকা তোর সমুদ্রে ফেলে দেয়, টাকা কেটে ফেলে পানিতে পালাই দেয়, আমাদের তো করার কিছু নেই। এলাকার চেয়ারম্যান মেম্বাররা গিয়েও কিন্তু ওই সাজেদা এবং সাজেদার মাকে বোঝায় যে তোমরা হুজুরকে এতটা বিশ্বাস করো না, হুজুরের বাড়ি কই ঘর কই আমরা কোনো কিছুই জানি না, এরকম একটা লোকের কাছে তোমরা জায়গা সম্পত্তি বিক্রি করে কোটি কোটি টাকা ওনার হাতে তুলে দিবা, উনি এখানে মসজিদ বানাবে, এটা পুরোই মিথ্যা কথা। উনি মসজিদও বানাবে না, উনি টাকাগুলো নিয়ে পালায় যাবে। এরকম করে প্রায় সাজেদাদের অর্ধেকের চেয়েও বেশি জায়গা ওই হুজুর তখন বিক্রি করে ফেলে, প্রায় আপনার 70 থেকে 80 লক্ষ টাকার তখন জায়গা বিক্রি করে। আমরা টুকিটাকি একটা ছোট্ট হিসেবে আমাদের এলাকার পোলাপানি হিসাবে করলাম যে 70 থেকে 80 হাজার টাকার জায়গা বিক্রি করে, এবং জায়গা বিক্রি করে উনি জায়গা বিক্রি করতেছে, টাকাগুলো এনেই কিন্তু সাজেদার মায়ের হাতে দিতেছে, সাজেদার মায়ের হাতে দিতেছে। এরকম করতে করতে সাজেদাদের মসজিদের মানে নির্মাণের জন্য যেই টাকা লাগবে, ওনাদের ওই ধানি যত জমি ছিল সাজেদার দাদার, ধানি প্রায় সমস্ত জমি এ হুজুর বিক্রি করে ফেলে।
এবং বিক্রি করে ফেলার পরে আমরা তখন বুঝছি যে এই হুজুর পালাবে, এই হুজুর পালাবে। এরই মাঝে হঠাৎ করে আমি যে ওই শামসুদ্দিন ভাইয়ের কথা বলতেছি, তিনি অনেক বড় রাজনীতিবিদ, বাট এখন তিনি আর রাজনীতি করে না। তো শামসুদ্দিন ভাই তখন হঠাৎ করে আমারে বলতেছে, আরে শোন, এক ঘটনা পাইছি, ওই হুজুরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য এটা অবলম্বন কর। আমি বললাম কি? বলে যে প্রতি শুক্রবার রাতে ওই হুজুর, ওদের মসজিদের সামনে একটা ঘর আছে, মানে ঘর, এটা মানে নিচটা পাকা, উপরে টিন দেওয়া, ওই ঘরের মধ্যে নাকি কী ধরনের কী ধরনের কী করে, ওই ঘরের ভিতরে বসে রাত 3টা থেকে রাত 4টা পর্যন্ত ওইখানে উনি তাহাজ্জুদের নামাজ পড়ে এবং ওইটার ভিতরে উনি কী করে, ওনার ওই উপাসনাগুলো করে। আমি তখন বললাম আর কিছুই না, উনি জিনের উপাসনা করে, এবং সেখান থেকে উনি মেবি কিছু না কিছু একটা ওই ঘরের মধ্যে উনি বসে করে, এবং যেগুলো করে উনি সাজেদাকে এবং সাজেদার মাকে উনি পটাই ফেলছে। সেই টেকনিক্যালি সাজেদা এবং সাজেদার মাকে পটাইছে এই ধরনের জিনের উপাসনা করে। ওই শামসুদ্দিন ভাই তখন বলতেছে, একটা কাজ কর, ওই বেটা যখন ঘরের ভিতরে ঢুকবো, উনি যখন ওই ঘরের ভিতরে ঢুকবো এসব কাজ করার জন্য, ওনার ওই পূজা করার জন্য বা ওনার ওই জিন হাজির করা কাজ করার জন্য, আমরা তখন বাইরে থেকে ওনার এই ঘরের দরজাটা লাগাই দিব। বাইরে থেকে দরজাটা লাগাই দিয়ে আমরা ঘরের মধ্যে আগুন লাগাই দিব, এবং ঘরের মধ্যে আগুন লাগাই দিলে ওই ঘরের ভিতরে এই বেটা পুরো ছাই হয়ে যাবে। অ্যান্ড তখন আর কোনো ঝামেলা নাই, তুই সাজেদাকে বিয়ে করে ফেলবি, এবং সাজেদাদের যে জায়গায় টাকা পয়সা আছে এগুলো সব সেভ হয়ে যাবে। তা না হলে এ লোকে কিন্তু টাকা নিয়ে পালিয়ে যাবে। ওই সময় কিন্তু উনি প্রায় সব জমি বিক্রি করে ফেলছে। আমি তখন বললাম যে ভাই, যদি ওই ঘরের ভিতরে টাকাগুলো থাকে, ধরেন যে হুজুর, উনি যদি ওনার ওই যে ঘরে উনি মানে থাকে বা যে ঘরে উনি যায়, ওই ঘরের ভিতর যদি টাকা থাকে তাহলে তো টাকা পুড়ে যাবে। উনি আমারে বলতেছে, ভাই টাকা পুড়ে গেলে টাকা পুড়ে যাক, টাকা তো আর আমাদের না, পুড়ে গেলে যাবে, কিন্তু তুই তো সাজেদারে বাঁচাই দিতে পারবি, নাহলে তো বেটা টাকাও যাবে, সাজেদাও যাবে। আমি তখন বললাম যে কী করা যায়? বলে বাইরের একটা লোকে এসে এই টাকা নিয়ে যাবে, তা হতে পারে না, প্রয়োজন আগুন লাগার পরে আমরা পরের ব্যবস্থা করবো, আগে ওরা আগুন লাগায় পুড়ে ফেলবো, আর এই টাকা এই ঘরের মধ্যে থাকবে না, এতগুলো টাকা এরকম একটা মানে উপরে টিনটাও একটা ঘরের ভিতরে টাকা থাকবে না, অবশ্যই হুজুরে টাকা ব্যাংকে রাখছে, নাহলে টাকা অন্য কোথাও রাখছে, এখানে রাখবে না, আর ঘরে আগুন লাগাই দিব পরে। আমি তখন বললাম যে শামসুদ্দিন, ওই সময় কিন্তু হুজুরে ধরেন আপনার সব জমি বিক্রি করে ফেলছে, ওনার কাছেই সমস্ত টাকা, এবং কিছু টাকা উনি এখানে সেখানে দিচ্ছেও ইট মিট কেনার জন্য, এগুলো আমরা খোঁজখবর পাইছি। পরে ওই দিন মঙ্গলবার ছিল, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার রাতের বেলা আসলো। শুক্রবারে আমরা তখন 15 জনের একটা টিম গঠন করলাম, আমাদের এলাকার সবাই মিলে 15 জন। আমরা তখন শুক্রবার ওনার ওই মসজিদে জুমার নামাজও বললাম, ওই জুম্মা হুজুরের পিছনে নামাজ পড়ে সবাই মিলে তখন প্রস্তুতি নিলাম যে রাতের বেলায় ওই ঘরে আগুন লাগাবো। পেট্রোল থেকে শুরু করে আগুন লাগানোর জন্য যত সরঞ্জাম আছে সব কিছু নিয়ে আমরা তখন ওই ছোট ঘরটার পাশে একটা ছোট জঙ্গলার মতো ছিল, জঙ্গলের ভিতরে সবাই বসে আছে মশার কামড়ের মধ্যে। আস্তে আস্তে রাত 1টার দিকে তখন দেখলাম যে ওই হুজুর সাজেদাদের বাড়ির ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে আসতেছে, এবং মসজিদের দিকে আসার একটা পর্যায়ে উনি তখন ঘরে ঢুকছে, এবং ঘরে ঢোকা মাত্রই উনি তখন দরজাটা লাগাই দিছে, এবং সে অজুও করে নাই। আমার কাছে যেটা মনে হলো তিনি হয়তো ঘর থেকে অজু করে আসছে বা কিছু একটা ঢুকেই ধরেন মানে ঢুকেই উনি ওনার কী কাজ করতেছে জানি না, ভিতরে কোরআন তেলাওয়াতের শব্দ পাইতেছে আমরা আস্তে আস্তে করে। একটা পর্যায়ে শামসুদ্দিন ভাই তখন গিয়ে কী করলো, ওই ঘরের সামনে যে দরজাটা ছিল এটা লাগাই দিল, বাইরে থেকে লাগাই দিল, মানে তালা মারার জন্য যেই লোকটা আছে ওটা লাগাই দিল। লাগাই দিয়ে এবার আমরা উপরে ভিতরে মানে আপনার ঢালতে শুরু করলাম, কেরোসিন তেল ঢালতে শুরু করলাম, পেট্রোল ঢালতে শুরু করলাম। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে আমরা কেরোসিন তেল ঢালতেছি, টিনের চালে পেট্রোল ঢালতেছি, ভিতর থেকে ওনার কোনো শব্দ শোনা যাচ্ছে না। মানে তিনি তো বলবে কে কেরোসিন তেল লাগতেছি, শব্দ হচ্ছে, আমরা হাঁটাচলা করতেছি, শব্দ হচ্ছে, সে তো জিজ্ঞেস করবে যে আমরা কে। উনি কোনো শব্দ করতেছে না, ভিতর থেকে কোনো শব্দই পাই না। আমরা তখন চারপাশে পেট্রোল কেরোসিন ঠিকঠাক মতো ঢেলে তখন আগুনটা লাগাই দিলাম, এবং আগুনটা লাগাই দিয়ে আমরা তখন সবাই মিলে এখান থেকে সরে গেলাম। তখন হই হই করে শব্দ আসলো, মুহূর্তের মধ্যে চারদিক থেকে মানুষ দৌড়িয়ে আসলো, এবং ওইটার পাশেই ছিল একটা অনেক বড় পুকুর ছিল, এবং পুকুরেও পানি ভরপুর ছিল, কারণ ওই পুকুরে মাছ ফেলানো হয়, যার জন্য সবসময় পানি রাখে। এই পুকুরের পানি দিয়ে তখন তারা কী করলো, মুহূর্তের মধ্যে আগুনটা নিভিয়ে ফেললো। ঘরটা ঠিক মতো পুড়তেও পারে নাই, মানে 3 ভাগের ধরেন 1 ভাগও পড়ে নাই, এমন একটা অবস্থায় তারা আগুন নিভাইছে। এবং আগুন নিভে তারা তখন ঘরের দরজা খুলছে, ঢুকে দেখতেছে যে ভিতরে হুজুর নাই, বলতেছে ভিতরে হুজুর নাই। আমরাও কিন্তু আশেপাশেই আসি, যে আমরা কিন্তু আগুন নিভাচ্ছি না, বাট আশেপাশে ঘোরাফেরা করতেছি। একটা পর্যায়ে বলে হুজুর ঘরে নাই। এবার আমিও দৌড়ে ঘরে গেলাম, দেখলাম যে নাই, ঘরের ভিতরে হুজুর নাই। সবাই বলে তাহলে হুজুর গেল কই, হুজুর তেলে মনে হয় ঘরে। এরই মাঝে
সাজেদা এবং সাজেদার মাও বেরিয়ে আসছে। আমি অনেক দিন পর সাজেদাকে দেখলাম। বেরিয়ে আসার পরে সাজেদার মা বলতেছে, হুজুর তো ঘর থেকে উজু করে এই ঘরের মধ্যেই ঢুকছে, হুজুর এখানে কোরআন তেলাওয়াত করবে, তিনি তাহাজ্জুদ পড়বে, এই ঘরের মধ্যে তিনি থাকে 2-3 ঘন্টা প্রতি শুক্রবারে, হুজুর তো ঘরে ঢুকছে। সবাই বলে হুজুর তো ঘরে নাই, হুজুর তো ঘরে নাই। এবার অনেকেই বলতেছে মনে হয় হুজুর ঘরে ঢুকে নাই, হুজুর সম্ভবত অন্য কোনো দিকে গেছে। সাজেদার মা বলতেছে যে না, এত রাতের বেলায় অন্য কোথাও যাবে না। সাজেদাও বলতেছে না, হুজুর অন্য কোথাও যায় নাই, হুজুর এই ঘরের মধ্যেই গেছে। তা বলো ঘরের ভিতরে ঢুকলো, হুজুর তো ঘরের ভিতরে নাই। এটা নিয়ে আলোচনা করতে করতে ফজরের আজান দিল। গ্রামের মানুষ নামাজ পড়লে, নামাজ পড়ে এসে আবার ওই হুজুরকে ঘরের মধ্যে খুঁজতে শুরু করলো, কিন্তু হুজুরকে ঘরে পেল না। এবার গ্রামের মানুষ সাজেদার মাকে জিজ্ঞেস করলো যে তাহলে হুজুর যে জমি বিক্রি করছে টাকাগুলো কই? বলে সব টাকাই তো জমি বিক্রি করে উনি আমার কাছে দিছে, কোনো টাকাই তো উনি ওনার কাছে রাখে নাই। কিছু টাকা দিয়ে উনি আপনার ইটের জন্য কিছু টাকা দিছে, সিমেন্টের জন্য কিছু টাকা দিছে, রডের জন্য কিছু টাকা দিছে, এবং বাকি সব টাকা আমার কাছে, ওনার কাছে 1 টাকাও নাই। কিছুই বুঝতে পারলাম না। সকাল থেকে দুপুর হয়ে গেল, আমরাও বিষয়টাতে সবাই মানে খুবই তাজ্জব হয়ে আছে, মানে সব বন্ধুরা মিলে অবাক হয়ে গেলাম, কিরি বেটা হুজুর তাইলে গেল কই? মানে আমরা তো নিজেরাই হুজুর যেহেতু ঘরে ঢুকলো, আমরা বাইরে থেকে ঘরের তালা লাগাই দিলাম, এরপরে পেট্রোল ঢাললাম, ঘরে আগুন লাগাই দিলাম, এই সব কিছু তো আমরাই করলাম। তাহলে হুজুর তো ভিতরেই থাকার কথা। এবং উনি যে ভিতরে গেল, ওনার ভিতরে সবাই গিয়ে এটাও দেখলো যে কোরআন যে উনি পড়ে, ওই কোরআনটাও তখন মেলা অবস্থায় আছে, মানে কোরআনটাও মেলা অবস্থায়, এরকম না যে কোরআনটা বন্ধ, কোরআনও মেলা অবস্থায়। এবং আমরা কোরআনের শব্দও পেলাম, যিনি ভিতরে কোরআন তালাওয়াত করতেছে এরকমও শব্দ আমরা পেলাম। তাহলে বেটা গেল কই? বেটা কি জিন না ভূত? ওদের কোথায় চলে গেল? যাই হোক, হুজুরকে আর পাইলাম না, এবং সেই থেকে নাই নাই নাই, এই হুজুরকে আর পাওয়াই গেল না। জুম্মা হুজুর এখান থেকে উদা হয়ে গেল। সাজেদা এবং সাজেদার মা অনেক চেষ্টা করছে হুজুরকে খোঁজার জন্য, বিভিন্ন জায়গায় হুজুরের ছবি দিয়ে আপনার বিভিন্ন জায়গায় আমরা পেপার পত্রিকা পর্যন্ত দেওয়া হলো, বা বিভিন্ন জায়গায় হুজুরকে খোঁজা হলো, বাট হুজুরের কোনো সন্ধান আর পাওয়া গেল না। নাই নাই নাই। এর মাঝে সাজেদার পেটের সন্ধানটাও বড় হচ্ছে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে সাজেদার গর্ভে একটা সন্তান জন্ম হয়, একটা ছেলে সন্তান হয়, এবং ছেলেটাও দেখতে অমায়িক সুন্দর হয়। ছেলেটা হওয়ার পরে ছেলেটার নাম সাজেদা এবং সাজেদার মা আদর করে ছেলেটার নাম মোহাম্মদ রাখে। ছেলেটার নাম রাখা হয় মোহাম্মদ। তো মোহাম্মদ নামটা রাখার পরে ছেলেটা তখন আস্তে আস্তে করে বড় হচ্ছে। আমি তখন আবার সাজেদাকে পাওয়ার জন্য আবার পাগলামি করতেছি, কিন্তু এরই মাঝে সাজেদা কিন্তু এই বিষয়টা আজও জানে না যে ওই ঘরে যে আমরা আগুন লাগিয়েছিলাম, যে ঘরে আমরা আগুন লাগিয়েছিলাম, এটা কিন্তু কেউই জানে না, মানে সাজেদাও জানে না, বা সাজেদার পরিবারও জানে না। আমার বন্ধুগুলো এতটাই স্ট্রং ছিল, তারা কেউ বলে নাই যে আমরা ওই ঘরে আগুন লাগাইছি। একটা পর্যায়ে বেহাইয়ার মতো আমার মা পুনরায় আবারও সাজেদার মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। গিয়ে বলে আপনাকে তো হুজুর চলে গেছে, বা আপনার মেয়েটা তো এখন সন্তান আছে, ওই সন্তান সহ আমার ছেলে বিয়ে করতে রাজি আছে, আপনার ওই নাতিটারে সহ আমার ছেলে বিয়ে করতে রাজি আছে, যদি আপনারা বিয়ে দেন। তাই সাজেদার মা তখন আর দ্বিমত করল না, যেহেতু হুজুরকে পাওয়াই গেল না। আমার মা তখন আমার মায়ের কথা মতো তখন ওই সাজেদাকে, ওর বাচ্চাটা তখন 8 মাস বয়স, বাচ্চার ওই 8 মাস বয়সে আমি তখন সাজেদাকে বিয়ে করি। সাজেদাকে বিয়ে করে আমি তখন বাড়িতে নিই, আর আমার বাচ্চাটা আস্তে আস্তে করে বড় হচ্ছে, আস্তে আস্তে করেও বড় হচ্ছে, কিন্তু সাজেদার ঘরে আর কোনো সন্তান হচ্ছে না, মানে আর কোনো সন্তান হয় না। আমি অনেকভাবে চেষ্টা করতেছি, ডাক্তার কবিরাজের কাছে নিতেছি, ওষুধ খাওয়াচ্ছি, অনেক চিকিৎসা করতেছি, আমারও পরীক্ষা নিরীক্ষা করায়, ওরও পরীক্ষা নিরীক্ষা হয়, দুজনেরই পরীক্ষা হয়, কিন্তু কোনোভাবে কারো পরীক্ষায় কোনো কিছুই ধরা পড়ে না, কারো পরীক্ষায় কোনো কিছু ধরা পড়ে না, কিন্তু কোনো বাচ্চা কাচ্চা হয় না। এরই মাঝে আমার মোহাম্মদ অনেকটাই বড় হয়, মানে সাজেদার ছেলেটা বড় হয়। বড় হওয়ার পর আমরা তাকে কোরআনে হাফেজ বানানোর জন্য ওকে একটা মাদ্রাসায় ভর্তি করাই। অনেকটাই বড় হয়ে যাও, বড় হওয়ার পর ওকে মাদ্রাসায় ভর্তি করে কোরআনে হাফেজ বানাবো। সাজেদার ইচ্ছা যে ওকে কোরআনে হাফেজ বানাবে। মাদ্রাসায় ভর্তি করানোর পরে যে মাদ্রাসায় হুজুর ওকে পড়াইতো, মানে হুজুর অবাক হয়ে যাইতো। হুজুর বলে এত কম বয়সে এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে, এবং ওকে একটা ওয়ার্ড একবার বলে দিলে এটা দ্বিতীয়বার বলতে হয় না। খুব কম সময়ের ভিতরে ও কোরআন আয়াত্তে নিয়ে আসে, খুবই কম সময়ে কোরআন আয়াত্তে নিয়ে আসার পরে ও একদিন রাতে হঠাৎ করে বলতেছে ওর মাকে যে মা, আমাকে বাবা ডাকে, আমাকে চলে যেতে বলে, আমি কিন্তু তোমার সাথে থাকবো না, আর আমি চলে গেলেও তুমি আমার জন্য চিন্তা করো না। আমারই ছেলে বলতেছে, তখন তার বয়স খুব বেশি না, হয়তো 6 বছর বা 7 বছর এরকম হবে, এরকম বয়সী। তো আমি তখন ব্যবসা বাণিজ্য করি, আমার বাবা তখন কানাডা থেকে মাঝে মাঝে আসা যায়, এদের মধ্যে বাবা একটু ভালো হয়ে যায়, এবং বাবা কানাডাতে বিয়ে করে, এবং সেখানে আমার বাবার ফ্যামিলি আছে। তা এবার এই সন্তানরা সবসময় এটা বলে, আর সন্তান যে ভাই এত কিউট, ওর মানে আমি একটা ছবি দিলাম, আর বিশেষ করেন যে এরকম হয় যে মানুষ মানে দেখার পরে যেই দেখছে আমার বাচ্চাটা, সেই বলছে যেটা কোনো মানুষের বাচ্চা না, এত সুন্দর, ওর শরীরে রক্ত সঞ্চালন করে দেখা যায়, মানে এমন একটা অবস্থা, এত সুন্দর, এত নুরানি চেহারা, এত মায়াবী চেহারা।
তো একটা পর্যায়ে হলো কি এরকম করে ও চলে যাবে, রাতের বেলা ওর মাকে বলে যে মা বাবা আমাকে ডাকে, এবং মাঝে মাঝে সে অনেক দামি দামি চকলেট আনে, অনেক বিদেশি চকলেট, ভালো ভালো চকলেট। কই পাইছো? ও বলে আমারে বাবা দিছে। ও কোত্থেকে আনে এগুলো কিন্তু আমরা জানি না, ও খাইতে আসে। এরকম করে চলাফেরা সব কিছুই ঠিক আছে, মানে মোটামুটি ভালো, অনেক ভালো। একদিন মাদ্রাসার ভিতরে আমি যে মাদ্রাসায় ওকে পড়াইতাম, ওই মাদ্রাসায় মানে কোরআনে হাফেজ ও হইতো, হাফিজিয়া মাদ্রাসা। ওই হাফিজিয়া মাদ্রাসাতে হঠাৎ করে একদিন বৃহস্পতিবার রাতের বেলা ও নাই, শুক্রবারে সকালবেলা আমারে মাদ্রাসা থেকে হুজুরে ফোন দিয়ে বলতেছে, মেজবা সাহেব আপনার ছেলেটা কি আপনাদের বাড়িতে গেছে? আমি বললাম যে না, আমাদের বাড়িতে তো আসে নাই। বলে ওর তো পাওয়া যাচ্ছে না। তাই সবাই তখন দৌড়ে গেলাম, আমিও গেলাম, গিয়ে হুজুরের মুখে শুনতেছি ওরা যেই ঘরে ঘুমাইতো এই ঘরের ভিতর থেকে দরজা লাগানো থাকে, এবং বাথরুম টয়লেট সব কিছুই হচ্ছে রুমের ভিতরে, রুমের বাইরে যাওয়ার কোনো দরকার নাই, সব কিছু আপনার রুমের ভিতরে, এবং ভিতর দিয়ে রুমের ওই দরজাটা লাগানো। যে রুমের ভিতরে বাচ্চাগুলো থাকতো, এখানে 14টা বাচ্চা থাকতো, এনিওয়েজ আমার ছেলেটা আমার ছেলে সহ 14 জন। তা বলতেছে ভিতর থেকে দরজাটা লাগানো, যদি আপনার ছেলে দরজাটা খুলে বাইরে যেত তাহলে তো আর ভিতর থেকে অন্য কেউ দরজা লাগাতো না। বাচ্চাদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা কি রাতের বেলায় ঘুম থেকে উঠছো? সবগুলো বলেছে না, আমরা তো ঘুম থেকে উঠি নাই। সবাই বলে আমরা ঘুম থেকে উঠি নাই। তাহলে এত রাতের বেলায় মানে ও যদি দরজা খুলে বাইরে চলে যাবে তাহলে ভিতর থেকে দরজাটা লাগাইলো কে? এটা হচ্ছে প্রশ্ন। এবং সে যেমনি শুইছে, অন্য পাশে যে বাচ্চাটা আসলে ওরও জিজ্ঞেস করা হয়েছে যে ও কি রাতের বেলায় উঠছে, তোমার সাথে কথা হয়েছে? বলে না। এবং বেশ কয়েকদিন ধরে কিন্তু বারবার ওর মাকে বলে যে মা আমি চলে যাব, তুমি টেনশন করো না, মা আমি চলে যাব, তুমি টেনশন করো না, মা আমি চলে যাব, তুমি টেনশন করো না। বাচ্চাটাকে আমি হারাই ফেললাম, এবং বিভিন্ন জায়গায় আমি বাচ্চাটার সন্তান চাইলাম, কোথাও ওর সন্তান পাওয়া গেল না। না গেল আমার বউটা তখন পাগলের মতো হয়ে গেছে, পাগলের মতো পুরোপুরিভাবে সাজাদা তখন পাগল। মানে ও বলে বাচ্চা আসে, ওর সাথে স্বপ্নে কথা বলে, ওর স্বপ্নে বাচ্চারে প্রায় 2-3 দিন পরেই স্বপ্ন দেখে, আসে আইসে ওর সাথে কথা বলে। ওর বলে আমারে বলে যে মেজবা আমার মাথাটা ব্যথা করে। আমি বললাম যে মাথাটা টিপে দিতে আসি, মাথা টিপে দিচ্ছি। অ্যান্ড একটা পর্যায়ে ও তখন হঠাৎ করে আমার বাচ্চারে বলতেছে যে মোহাম্মদ আর লাগবে না, টিপা লাগবে না, আমার মাথা ভালো হয়ে গেছে, টিপা লাগবে না। কিন্তু আমি ওই সময় ওর মাথা টিপি না, আমি মোবাইল টিপতেছি। আমি হঠাৎ করে বলেছি কী ব্যাপারে সাজাদা, তুমি কারে কি বলতেছো? তখন লাফতে উঠে বলে মোহাম্মদ কই? আমি বলি মোহাম্মদরে পাইলা কোথায়? বলো মোহাম্মদ তোমার মাথা টিপিয়ে দিচ্ছিল এতক্ষণ। মোহাম্মদ এতক্ষণ আমার মাথা টিপিয়ে দিচ্ছিল। এবং সবচেয়ে অবাক করা যে ব্যাপারটা, যেটা শুনলে মানে আমার শরীরের পশম দাঁড়িয়ে যায়, মানে আমি বিশ্বাস করতে পারি না, অবিশ্বাস্য একটা সত্য ঘটনা। আমার ওয়াইফ ঢাকাতে গেছিলো ওর খালার বাসায়। ওর খালার বাসা আছে উত্তরা থেকে। ওর খালার বাসা থেকে ও বাস স্ট্যান্ডে গেছে, রাতের বেলায় চলে আসবে, সিলেটে আসবে রাতের বেলায় সিলেটে আসবে, মানে আসবে সিলেটে। তো আসার পর্যায়ে তো বাসের মধ্যে ও টিকিট কেটে কাউন্টারে বসে আছে। তো রাতের বেলায় বাস, তো 12টার পরে বাস, তখন খুব টায়ার্ড লাগতেছিল। ওই একটা কোনার ভিতরে আপনার এসি বাসের কাউন্টারে, আমি ভেঙে বলি গ্রিন লাইনের কাউন্টারে ছিল। তো ওদের ওই কাউন্টারের টিকিট কেটে ও তখন একটা সিটের কর্নারে গিয়ে বসে আছে, মানে ওই সিটের কর্নারে গিয়ে বসে আছে, ওইখানে অবস্থায় বসে আছে। তো মানে থাকা অবস্থায় তার ঘুম চলে আসছে, তা সে শুয়ে গেছে। শুয়ে যাওয়ার পরে তো বাসের মানে যখন বাস ছাড়ার টাইম হয়েছে, তো একটা কাউন্টারের ভিতরে বাস ছাড়ার টাইম হয়েছে, তো তখন কাউন্টারের লোকেরা আমার ওয়াইফকে খুঁজতেছে, মানে সাজাদাকে খুঁজতেছে যে ও কোথায়। ও কিন্তু কাউন্টারেই বসে আছে, কাউন্টারের কর্নারে বসে আছে। তো সবাই ওরে খোঁজাখুঁজি করে ওরে পেলো না, বাস তখন ছেড়ে দিল। হঠাৎ করে ওর তখন ঘুম ভাঙছে। ও ঘুম ভাঙার পরেই ও তখন আইসা বলতেছে যে কী ব্যাপার, আমার বাস কই? বলে ম্যাডাম আপনার বাস তো চলে গেছে, আপনি কোথায় ছিলেন? ও বলে আমি তো এই কর্নারেই বসেছিলাম। বলে কী বলেন আপনি কর্নারে বসেছিলেন? আমরা তো আপনাকে অনেক জায়গায় খুঁজলাম, আপনার নাম্বারে কল দিলাম, আপনার নাম্বারও বন্ধ। ও বলে যে না, আমার নাম্বার তো খোলা, এই যে আমার ফোন আমার সাথে আছে, আমার নাম্বার তো খোলা। তো বলে যে না ম্যাডাম, তাহলে কীভাবে কী হলো আমরা তো বুঝতে পারি নাই, তো এটা তো আসলে আমরা জানি না, বা কীভাবে কি এটা কী ঘটনা ঘটলো বা কোথায় কি, এটা তো বলতে পারি না। এভাবে ওকে বলা হলো, মানে খুবভাবে বলা হলো। ও বলে না আমি এটা জানি না কীভাবে কী হলো বা কোথায় কী হয়েছে জানি না। অ্যান্ড ও বলে আমি এখানে শুয়েছিলাম, ওরা সিসি ক্যামেরা দেখছে এবং সিসি ক্যামেরায়ও দেখলো যে ও শুয়ে আছে, এই জায়গায় ও শুয়ে আছে। এবং ওর যে গাইডের গাড়িতে উঠবে, ওই গাইডও ওরা খোঁজাখুঁজি করতে আসে যে এই জায়গায় ওর সামনে দিয়ে গাইড 2বার গেছে, ওখানে গিয়ে দেখে নেয়। আমারও ফোন দিয়ে বলতেছে যে মেজবা এই ঘটনা আমি তো গাড়ি মিস করছি। তাই বললাম গাড়ি যেহেতু মিস করছো, তোমার আর আজকে আসার দরকার নাই, তুমি একটা কাজ করো, তুমি বাসায় চলে যাও। তো আমাকে বললাম আমি এত রাতে বাসায় চলে যাবো, আমি নেক্সট টিকিটে চলে আসি। আমি বললাম যে নেক্সট টিকিট আসার দরকার নেই, তুমি বাসায় চলে যাও। তারপর ওখান থেকে তারা ক্ষতিপূরণ দিয়ে দেয় ওকে, ও তখন ওখান থেকে আবার পুনরায় সিএনজি করে বাসায় চলে যাও, খালার বাসায়। কিন্তু অবাক করা ব্যাপার হলো এই গাড়িটাই রাস্তার মধ্যে ডাকাতি হয়। এবং
ডাকাতি হয় এভাবে, গাড়িটা অর্ধেক পর্যন্ত আসে, আসার পরে গাড়িটা নষ্ট হয়ে যায়। গাড়িটা নষ্ট হলে পরে আরেকটা আপনার নর্মাল বাসে ওই যাত্রীগুলোকে উঠানো হয়। পিছনের গাড়িও ফুল ছিল ওই সময়, কী কারণে জানি প্রচুর মানে গাড়ি আসতেছে ওই সময়, সব গাড়ি ফুল। তো পিছনের আরেকটা আপনার নর্মাল গাড়িতে এই যাত্রী মানে গ্রিন লাইনের যাত্রীগুলোকে উঠানো হয়। তো গ্রিন লাইনের যাত্রীগুলোকে যখন ওই বাসটাতে উঠানো হয়, ওই বাসটায় আসার পথেই বাসটা তখন ডাকাতি হয়। ওই বাসের ভিতরে 2জন মহিলা ছিল এবং একটা মা আর একটা মেয়ে। এই মা মেয়ে দুজনকেই দর্শন করে ডাকাতরা, গাড়ি থেকে নামিয়ে দর্শন করে এবং ওইখানকার প্রত্যেকটা মানুষের কিছুই রাখে না, টাকা পয়সা সব অশ্লীলতা হানি করে প্রতিটা মানুষের। এবং পরের দিন আমি তখন এই নিউজটা পাইলাম যে গ্রিন লাইন কাউন্টার থেকে নিউজটা তখন দেওয়া হলো যে এই ঘটনা ঘটছে, ডাকাতি হয়েছে, সেটা নিয়ে মামলা টামলাও হয়। আমার বউকে আমি তখন জিজ্ঞেস করি, তুমি যে আসো নাই ভালো হয়েছে, এই ঘটনা ঘটছে। ও তখনও ঢাকা, আমি তখনও সিলেটে। পরে আমারে বলে, মেজবা আমি যাবো কী করে, আমার ছেলে তো আমাকে যেতে দেয় নাই। আমি তখন বললাম মানি? ও আমাকে বলে, তুমি শুনলে তো অবাক হয়ে যাবা, আমি বারবার এখানে শুয়ে আছি, আমাকে যে সুপারভাইজার ডাকতেছে যে এত নাম্বার গাড়ি ছেড়ে দেবে আসেন, আমি উঠতেছি, আমার ছেলেটা আমার মানে শাড়ি ধরে আছে, আমার বোরকা ধরে টেনে আছে, মা তুমি যেও না, মা তুমি যেও না। ও বোরকা ধরে টানতেছে, ওর কারণে আমি শেষ পর্যন্ত গেলাম না, গাড়িটা ছেড়ে দিয়েছে, আমি দেখলাম। বলো তোমার কথা আমি বুঝি না। ও বলে, দেখো আমি শুয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম, আমার মতো আমি ঘুমিয়ে পাটামিগুলো স্বপ্নে দেখতেছি যে আমি যাওয়ার জন্য চেষ্টা করতেছি, আমার ছেলে আমার কাপড় ধরে আছে, আমার শাড়ি ধরে আছে, আমাকে যেতে দিচ্ছে না। আমি বারবার বলি আমি চলে যাব, ও ধরে আছে। আমি বললাম গাড়ি ছেড়ে দেবে, আমাকে মোহাম্মদ বলতেছে না তুমি যেও না, আমার শাড়ি ধরে আছে। কিন্তু আমার ছেলে আমাকে ধরেছিল। আর অবাক করা বিষয় হচ্ছে ওই গাইড বলতেছে আমাকে দেখেই নাই, এবং কাউন্টারের লোকেরাও বলে আমাকে নাকি খোঁজা হয়েছে এবং মাইকিংও করা হয়েছে, আমি নাকি ছিলাম না, আমার ফোনও নাকি বন্ধ ছিল। ঘটনা শোনার পর আমি তখন ইমিডিয়েটলি তখন সিলেট থেকে আমি ওই গ্রিন লাইনের কাউন্টারে বা বাস কাউন্টারে আসি। আসার পর এদের সাথে কথাবার্তা বলি, ইনারাও বলে যে হ্যাঁ একই ঘটনা, ম্যাডাম এখানে বসেছিল কিন্তু আমরা ম্যাডামকে দেখতে পাই নাই, এবং আমাদের সিসি ক্যামেরা দেখলাম যে ম্যাডাম এখানে বসে আছে। আমি তখন আমার খালা শাশুড়ির বাসায় গেলাম, ওখান থেকে আমার বউকে রিসিভ করে আমরা অন্য বাসে করে দেন, আমরা তখন সিলেট থেকে ঢাকা থেকে তখন সিলেটে আসলাম। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়, আজকের এই মুহূর্ত পর্যন্ত প্রায় 2 দিন পর পরে আমার ছেলেটা আমার এই বউকে মানে আমার বউ আমার ছেলেকে স্বপ্ন দেখে, ও আগের চেয়েও বড় হয়েছে। আমার বউ বলে দেখো অনেকটা বড় হয়ে গেছে, ও এখন পাঞ্জাবি পরে, আমাকে রাতের বেলা সে কোরআন তেলাওয়াত শোনায়, অনেক ভালো আছে, সুস্থ আছে, ওর বাবার সাথে আছে, ওর বাবার সাথে ঘুরে ফিরে অনেক ভালো আছে। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে এই জিনিসগুলো করতে করতে আমার বউ বর্তমানে একজন মানসিক রোগী হয়ে গেছে। দীর্ঘ প্রায় আজকে 6 মাস যাবত হসপিটালে আছে, এবং ওই হসপিটালেও একটাই কথা বলে, আমাকে বারো ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, মেন্টাল হসপিটালে, তারপরে আপনার মানসিক ডাক্তারের কাছে অনেক জায়গায় নিয়ে গিয়েছিলাম, বাট ওরে আমি আর ভালো করতে পারিনি। ওই একটাই কথা যে আমার কাছে মোহাম্মদ আসে, আমার সাথে মোহাম্মদ কথা বলে বসে, আমার মাথা টিপে দেয়, আমার হাত টিপে দেয়, ওই মোহাম্মদ করতে করতে আমার বউটা আজও পাগল। তো জানি না আজকে কি ঘটলো, এবং ওর যে প্রথম স্বামী জুম্মা হুজুরও আসলে কে ছিল, এবং আমার সন্তান মোহাম্মদও বা কে ছিল, এবং ওর ওই ঢাকার বাস কাউন্টারের ঘটনা সব কিছু মিলিয়ে আমার কাছে বিষয়টা অবাক লাগতেছে। আজও আমার বউ পাগল, আমার মা বারবার বলতেছে তুই বিয়ে শাদী কর, অন্য একটা বিয়ে কর, বাট আমি আজও বিয়ে করতেছি না। আমার ওই বউকে ভালো করার জন্য আমি এখনও চেষ্টা করে যাচ্ছি। আপন ভাই, আমাদের জীবনে আধ্যাত্মিক ঘটনাগুলো আমি আপনার সাথে শেয়ার করলাম, আমি আপনার গল্পগুলো শুনি, নিয়মিতই শুনি, আমার ভালো লাগে থেকে আমি আপনাকে বিষয়গুলো জানালাম। যদি আপনার মনে হয় যে আপনি প্রচার করবেন, তবে আপনি প্রচার করতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সিলেটের ভাই মেজবাহ রহমানের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। আমার কাছে গল্পটা আসলে অনেক অবাক লেগেছে, ভীষণ রকম অবাক করে একটা গল্প ছিল। পুরো গল্প পড়ার পরে আমার শরীরের পশম দাঁড়িয়ে গেছে, বিশেষ করে বাস কাউন্টারের ওই ঘটনা, যেটা আসলে একজন কাউন্টারে একটা মানুষ বসে আছে, একটা সিটে বসে আছে, তাকে এইভাবেই খোঁজা হলো, তাকে সুপারভাইজার আবার এখানকার অনেকজন লোক ছিল, কেউই তাকে দেখলো না, এবং একইভাবে সিসি ক্যামেরায় ধরা পড়লো যে না তিনি শুয়েছিলেন, এবং তিনার সামনে দিয়ে গাইড ঘুরে গেলেন, তিনাকে দেখলেন না। গাইডকে বলা হলো যিনি এই সিটে বসেছিল, বলেন ওই সিটে কোনো মানুষের ছিল না, এবং সেই সময় তিনি সেখানেই শুয়ে তার সন্তানকে স্বপ্নে দেখতেছিল, তার সন্তান তাকে যেতে দেন, এবং ওই বাসটায় ডাকাতের সম্মুখীন হয়। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হলো যেন মোহাম্মদ সত্যি একজন ফেরেশতা স্বরূপ তার মায়ের সাথে ছিল। কিন্তু বর্তমান সময়ে এই সাজেদার যে অবস্থা, তিনি মানসিক রোগী, হসপিটালে ভর্তি আছে,
তিনার জন্য দোয়া করবেন এবং তার সন্তান যেন তাকে সুস্থভাবে ভালো থাকতে দেয় মাকে, এটাও আল্লাহর তরফ থেকে যেন হয়। আমি আসলে জানি না, পুরো গল্প শোনার পর আমার কাছে ভীষণ তাজ্জব মনে হচ্ছে, আসলেই তাজ্জব করা একটা গল্প ছিল। বন্ধুরা, গল্প নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের মতামতগুলো মেজবাহ রহমান পড়ে তিনি অন্তত এতটুকু হলেও সান্ত্বনা পাবে যে আপনারা তাকে কোনো না কোনো কিছু লিখেছেন, তার গল্পটা শুনে আপনারা তাকে সান্ত্বনা দিয়েছেন, সে মানসিকভাবে একটু শান্তি পাবে। তার বউয়ের জন্য দোয়া করবেন, তার সন্তান যেখানেই থাকে যেন ভালো থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। আজকের মতো এখানে বিদায়। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।